সবাইকে শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে দৃকবাসীর পক্ষ থেকে স্বাগতম দৃক পাঠ ভবনে। আমি সামিয়া রহমান প্রিমা। আর আমাদের আজকের যে আলোচনা আপনারা জানেন যে ১.৫ দশকের অভিজ্ঞতায় বাজেটের ময়নাতদন্ত। এই প্রেক্ষাপটটা আমি একটু ধরে দিতে চাই যে আপনারা জানেন যে গত ২রা জুন আমাদের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ৫৫তম বাজেট দেশের ঘোষণা করেছেন। তবে এই বাজেটটা ছিল বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ১ম বাজেট। আপনারা সবাই জানেন যে প্রায় ১৬ বছরের দুঃশাসন শেষে আমরা যে বাজেটটা নিয়ে মানুষের অনেক আকাঙ্ক্ষা ছিল। আমাদের অর্থনীতিবিদ, বিশ্লেষকদের অনেক প্রত্যাশা ছিল। তবে এই কয়েকদিনের পর্যালোচনা আমরা যেটা বুঝতে পেরেছি আসলে তারা প্রত্যেকেই হতাশা ব্যক্ত করেছেন। আ তাদের মতে অর্থনীতিবিদরা বলছেন যে এবারের বাজেট বরাবরের মতই একটি গতানুগতিক বাজেট হয়েছে। আ আজকে আরেকটি বিষয় উল্লেখযোগ্য যে আজকে এই বাজেটটা যমুনায় উপদেষ্টা পরিষদে পাস হয়েছে। এই যে উপদেষ্টা পরিষদে আজকে পাস হলো সেক্ষেত্রেও আসলে সেই ধরনের কোনো পরিবর্তন না এনে একটি বিষয় আছে যেটি কালো টাকা সাদা করার সুযোগ। অনেক সমালোচনার প্রেক্ষিতে এই কালো টাকা সাদা করার সুযোগটিকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া তেমন কোনো আসলে পরিবর্তন আনা হয়নি। আর আরও গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে আপনারা জানেন যে করের বিষয়টা বরাবরের মতই আমাদের বিশ্লেষকরা বলে গেছেন যে ধনিক শ্রেণীর কাছ থেকে যেন কর আরোহণ করা হয়। কিন্তু আমরা সেটা দেখেছি যে এবারও আসলে তার কোনো ধরনের কোনো পরিবর্তন ঘটেনি। ধনিক শ্রেণী বরাবরের মতোই তাদের গা বাঁচিয়ে যাচ্ছেন এবং করের যেটি ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই প্রত্যক্ষ কর একইভাবে সেই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত তাদের উপরই আসলে বাড়তি চাপটা রয়ে গেছে। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের সাথে আলাপ করবেন আমাদের আজকের আলোচক, গবেষক ও লেখক মাহাতাবউদ্দিন আহমেদ। আমি তাকে চলে আসতে বলছি। মাহাতাবের আলোচনা শেষে আমরা অবশ্যই প্রশ্নোত্তর পর্বে যাব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সামিয়া রহমান প্রিমাকে। আপনারা শুনছিলেন যে আজকে বাজেট পাশ হয়েছে এবং গত ২ জুনের পরে আজকে এই ২২ জুন এর মধ্যে দিয়ে আসলে আমি আজকের যে আলাপটা করব এখানে এমন ভাবার কারণ নাই যে আমি আসলে এইবারের বাজেটের টু দ্য পয়েন্ট আমি আলাপ করব বা ধরে ধরে আলাপ করব, কারণ সেই আলাপটা আসলে এইবারের বাজেটের কি কি হয়েছে, কি কি সমস্যা, কোন কোন ফ্যাক্টর, কি কি ঘটনা, এটা মোটামুটি আমরা গত কয়েকদিনের আলাপে আমরা মোটামুটি জানি। আমি আসলে আজকের আলাপটা যেই দিক থেকে সাজাতে চাই সেটা হচ্ছে যে আমাদের এখানে যখন বাজেট নিয়ে যেই আলোচনাগুলো হয় সেই আলোচনাগুলোর মধ্যে যেমন এবারও অর্থনীতিবিদরা বলছেন যে আগের মতোই গতানুগতিক হয়েছে অমুক তমুক, কিন্তু সেই আলোচনাগুলোর মধ্যে একটা জায়গায় কিছু ফাঁক থাকে। সেই ফাঁকগুলো নিয়ে আমি আসলে আলোচনাটা করব। যে আলাপগুলো আসলে কম করা হয়, যে আলাপগুলো করতে চাওয়া হয় না, আমি আসলে আজকে সেই দিক থেকে আলাপটা করব। এখন এই যে একটা বাজেট দেওয়া হয়, এখন বাজেটকে দেখার ধরেন আপনি নানান রকমের দৃষ্টিভঙ্গি আছে, আপনি নানানভাবে একটা বাজেটকে দেখতে পারেন, কিন্তু মোটা দাগে একটা বাজেটকে আপনি আসলে দুইভাবে দেখতে পারেন। একটা হচ্ছে ধরেন আপনি যদি ক্ষমতা কাঠামোর সাথে সম্পর্কিত কেউ হন বা ধরেন এখানকার মাফিয়াতন্ত্রের সাথে সম্পর্কিত কেউ হন, আপনার কাছে বাজেটের যে রিডিং সেটা আসবে একরকম। আর আপনি যদি ধরেন নিজেকে সর্বজন বা পাবলিকের একজন হিসেবে মনে করেন, কিংবা আপনি যদি নিজের সাথে প্রাণ প্রকৃতির সাথে আপনি যদি একাত্মতা বোধ করেন এবং আপনি যদি একটা ধরেন গণতান্ত্রিক মানসিকতা সম্পন্ন মানুষ হন, তাহলে আপনার কাছে একই বাজেটের রিডিং অন্যরকম আসতে পারে এবং একই জিনিস, একই বরাদ্দ, একই আলাপ দেখা যাবে যে কারো কাছে মনে হবে যে এটা একটা দারুণ ব্যাপার হয়েছে, কিন্তু আবার সর্বজনের দিক থেকে, সর্বপ্রাণের দিক থেকে, গণতন্ত্রের দিক থেকে আপনার মনে হবে যে এটা একটা ধ্বংসযজ্ঞ হতে যাচ্ছে। তো সেই জিনিসগুলো মাথায় রেখেই আমরা আজকের আলোচনাটা শুরু করব। তো বাজেট নিয়ে আমাদের এখানে যে আলোচনাগুলো হয় সাধারণত, ধরেন মোটা দাগে আপনারা যদি গত ১৫ বছরের বাজেট দেখেন, আপনারা দেখবেন যে আজ থেকে ধরেন ৯-১০ সালের দিকে বা তারপর ১৫-১৬ ওই সময়ের দিকে আমাদের খেয়াল আছে যে যখন বাজেটের আকার একটু বড় হওয়া শুরু করলো, প্রথম আলাপটা হতো যে বিশাল একটা বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী, এবং এরকম একটা মানে খুব ঢাক ঢাক পড়ে যেত, মানে বিশাল সবার তাক লাগানো অবস্থা যে কি একটা বিশাল বাজেট দিয়ে দিল, মেগা বাজেট। এবং দেখেন এই জিনিসটা শেষের দিকে আমরা বারবার বলাতে শেষ পর্যন্ত এই জিনিসটা কমেছিল, কিন্তু তারপর আসলে কমে নাই। সর্বশেষ গত ২০২৪ সালেও আমরা দেখছি যে একটা জাতীয় দৈনিক তারা রিপোর্ট করেছে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ আজ। এখন এই কথাটার এই যে এইভাবে চিত্রায়িত করা যে বিশাল বাজেট, এটার মধ্যে একটা ফ্যালাসিস, একটা ভুল আছে, সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে এটা একটা কমন সেন্সের ব্যাপার। আপনি যখন একটা অর্থনীতি বড় হয়,
যে কোনো অর্থনীতির গ্রোথ হয়, অর্থনীতি বড় হলে আপনার বাজেটও বড় হতে থাকবে, এটা খুব সাধারণ ব্যাপার। সুতরাং আমাদের এখানে যেইভাবে দেখানো হয় এটার মধ্যে এক ধরনের রাজনীতি আছে, সেটা কি সেটা আমি সামনে আলাপে যাব, কিন্তু এই জিনিসটা মাথায় রাখা জরুরি যে বাজেটকে কিভাবে দেখা হয়। প্রথম দেখা হয় হচ্ছে বিশাল বাজেট। সেকেন্ড হচ্ছে বাজেট নিয়ে যে আলোচনাটা দেখবেন সবচেয়ে বেশি শুনবেন যে বাজেট বাস্তবায়নযোগ্য কি বাস্তবায়নযোগ্য না, এইটা নিয়ে একটা অনেক বড় আলোচনা হয়। এবং এইটার যে একদম কোনো বেজ নেই কথাটা তা না, এটার একটা বেজ ছিল। কারণ হচ্ছে আওয়ামী লীগ আমলে যেটা ছিল যে বাজেট একটা সংখ্যাতাত্ত্বিক একটা ঢপের চপে পরিণত হয়েছিল, এবং তখন যেটা হয়েছে যে বাজেটের একটা পর্যায়ে একটা অন্যতম কনসার্ন হিসেবে এসেছিল এটাই যে বাজেটটা আদৌ বাস্তবায়িত হবে কিনা। কিন্তু এটা হচ্ছে আপনি যদি ক্ষমতা কাঠামোর দিক থেকে ভাবেন বা আপনি যদি বাজেটটাকে উপর দিয়ে দেখতে চান, যান্ত্রিকভাবে দেখতে চান, তখন হচ্ছে এটা আপনার কাছে একটা মেজর কনসার্ন হবে। কিন্তু আপনি যদি সর্বজনের দিক থেকে ভাবেন, সর্বপ্রাণের দিক থেকে ভাবেন, তখন আপনি আসলে প্রশ্ন করবেন, আচ্ছা এই বাজেট যদি পুরোপুরি বাস্তবায়নযোগ্য হয়ও, সেটা থেকে আসলে সর্বজনের লাভ হবে, সেটা থেকে সর্বপ্রাণের কোনো লাভ হবে না ক্ষতি হবে, সেটা থেকে আমার গণতন্ত্রের জন্য ভালো হবে, সেটা কি গণতান্ত্রিক চরিত্র হবে কি নাকি হবে না, এই জিনিসগুলোর আলাপ কিন্তু আসলে হয় না। এই বাস্তবায়নযোগ্য এবং বাস্তবায়নযোগ্য না, এই আলাপের মধ্যে পড়ে এটার যে আসল এসেন্স, সেই এসেন্সটা নিয়ে আলাপ হয় না। তৃতীয়ত বাজেটের আলোচনাকে আমাদের এখানে একটা মিডিয়ার একটু অবদান আছে এটার পিছনে, এমন একটা দিকে নিয়ে যাওয়া হয়েছে যে বাজেট মানে হচ্ছে যে সাধারণ মানুষের কাছে যে দাম বাড়া কমার একটা ব্যাপার। বাজেট মানে হচ্ছে কমন রিপোর্টিং, কোন কোন জিনিসের দাম বাড়বে, কোন কোন জিনিসের দাম কমবে। হ্যাঁ, এইরকম ভাবে একটা জিনিস, এবং জিনিসটা খুব সংকীর্ণ একটা জায়গাতে নিয়ে আসা হয়। এইভাবে যখন আপনি মিডিয়াতে এগুলাকে প্রাধান্য দেওয়া হয়, মিডিয়াতে অন্যান্য রিপোর্টও হয় কিন্তু এগুলোকে প্রাধান্য দেওয়া হয় এবং এগুলো নিয়ে আলোচনার ফোকাসটা বেশি থাকে, উত্তেজনাটা বেশি থাকে। চতুর্থত যেটা আপনারা দেখবেন মিডিয়ার আলোচনায় 15 বছরের আলোচনায় বা তারও আগের, যে বাজেট বিনিয়োগ বান্ধব কিনা, এটা একটা মেজর কনসার্ন। যে এখানে যারা বিনিয়োগকারী আছেন তাদের ইন্টারেস্টটা অবশ্যই রক্ষিত হইতে হবে, এরকম একটা কনসার্নই মূল আলাপটা থাকে। এবং এই বিনিয়োগের চোটে অন্যদের যারা কিনা বিনিয়োগকারী নন কিন্তু সাধারণ মানুষ যারা ট্যাক্স পেয়ার, তাদের জন্য বান্ধব হলো কিনা বা ধরেন ব্যবসা বান্ধব কিনা, এটা নিয়েও আপনারা আলাপ দেখবেন। কিন্তু যে কিনা ধরেন আমি ক্রেতা অ্যাজ এ কনজিউমার, আমার জন্য এটা বান্ধব কিনা, বাজেটটা আমার জন্য যথেষ্ট উপযোগী কিনা, এই আলাপটা আপনি দেখবেন না, এই আলাপটা কম দেখবেন। তো এইখানে এই প্রচলিত আমাদের এখানে যে বাজেট আলোচনাগুলো হয় তার মধ্যে এই মোটা দাগের এগুলো হচ্ছে ট্রেন্ড আর কি। তো এই ট্রেন্ডগুলো দিয়ে আসলে হচ্ছে বাজেটের যে আসল এসেন্স সেটাকে একদম একটা সংকীর্ণ জায়গায় নিয়ে যাওয়া হয়। এটা হচ্ছে প্রথম কথা। এখন ধরেন সাধারণ মানুষের কাছে আপনি যদি জিজ্ঞেস করেন বাজেট নিয়ে, সেটাও আপনি দেখবেন কিছু কিছু জিনিসকে পোর্ট্রে করা হয় এবং এগুলো আবার এক ধরনের কন্ডিশন রিফ্লেক্সের কারণে মানুষের মধ্যে আবার এগুলো ঢোকে। আমি এখানে আসার আগে কিছুক্ষণ আগে ঢোকার আগে এই ভবনের উল্টো পাশে একজন বই বিক্রি করেন ফুটপাতে, আপনারা হয়তো অনেকেই তাকে দেখে থাকবেন। ওনার সাথে আলাপ করছিলাম, উনি একসময় শিক্ষক ছিলেন, পরবর্তীতে আর্থিক সমস্যার কারণে উনি এখন ফুটপাতে বই বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তো ওনার সাথে কথা বলতে বলতে আমার এক পর্যায়ে মনে হলো যেহেতু শিক্ষক মানুষ, পড়াশোনা করেন, ইংরেজিতে বেশ ভালোই দক্ষ, তো নিশ্চয়ই বাজেট সম্পর্কে জানতে পারেন। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি এবারে বাজেটটা সম্পর্কে জানেন কিনা। ইন্টারেস্টিংলি উনি একদম একই কথাই বললো যে গরিবের আবার কিসের বাজেট, বাজেট নিয়ে আমাদের আসলে তো চিন্তা ভাবনা নেই। এখন এই যে সাধারণ মানুষের কাছে এই যে একটা জিনিস, একটা ভাবনা যে বাজেট আসলে আমার এত ভাবার কিছু নাই, বাজেট হচ্ছে আমার জন্য দাম বাড়বে কি, কোনটা দাম বাড়বে কোনটা দাম কমবে, আমি শুধু এগুলো নিয়ে কনসার্ন থাকবো, আমার এর চেয়ে বেশি কিছু জানার দরকার নাই বাজেট নিয়ে। এবং আমি আসলে আতঙ্কিত থাকবো বাজেট আসার আগে, যেটা আমরা সবসময় হই, বাজেট আসার আগে এই জিনিসের দাম বাড়লো কিনা, ওই জিনিসের দাম বাড়লো কিনা। এই যে সাধারণ মানুষের কাছে পুরো বাজেটের আলাপ জিনিসটাকে, এসেন্সটাকে একদম একটা সংকীর্ণ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, এইটার পিছনে একটা পলিটিক্স আছে। এটার পিছনের পলিটিক্সটা হচ্ছে যে আপনি খেয়াল করে দেখেন যে বাজেট আসলে ধরেন কিসের দলিল, আমরা যদি এই প্রশ্নটা করি, এই যে দেখেন কিভাবে পোর্ট্রে করা হচ্ছে আমাদের এখানে। এইটা এইবারের বাজেটের পরে আজকের পত্রিকা নামের একটা পত্রিকাতে এই কার্টুনটা ছাপা হয়েছে। আপাত দৃষ্টিতে দেখলে আপনি এই কার্টুনটা দেখে আপনার মনে হবে যে হ্যাঁ দ্যাটস ফাইন, বাজেট তো আয় ব্যয়েরই হিসাব, এবং ঠিকই তো আছে এখানে কোন কোন খাত থেকে আয় করব, কোন কোন খাত থেকে ব্যয় করব, এটাই তো বাজেট, তো এইটাই। এখন এইভাবে যদি আমি আসলে দেখি, এটা পার্শিয়ালি দিস ইজ ট্রু, বাট আমি যদি এটার এসেন্সের কথা ভাবি, দেন এটার পরেও আরো অনেক কথা বলার থাকে। বাজেট আসলে হচ্ছে, যেটা আমাদের মাথায় রাখা দরকার, যে আলাপটা হয় না, বাজেট হচ্ছে একটা রাজনৈতিক দলিল। বাজেটের আসল চরিত্র হচ্ছে এটা একটা রাজনৈতিক দলিল, এবং একটা সরকার আসলে আগামী 1 বছর কি করতে যাচ্ছে, সে জনগণের সাথে কোথায় কোথায় জনগণের সাথে কি পলিসি নিতে যাচ্ছে, কোথায় কোথায় জনগণের সাথে সে বেইমানি করতে যাচ্ছে, কিংবা কোথায় কোথায় সে আসলেই জনগণের উপকার করতে যাচ্ছে, কোথায় সে গণতন্ত্র হরণ করতে যাচ্ছে, এবং সেটা কিভাবে, এই প্রত্যেকটা জিনিস, কিংবা কোথায় সে প্রাণ প্রকৃতির
উপরে ধ্বংসযজ্ঞ চালাতে চাচ্ছে, সর্বজন স্বার্থের বিরুদ্ধে যেতে চাচ্ছে, এই প্রত্যেকটা জিনিসই বাজেটে কিন্তু এটার একটা প্রতিফলন হয়। যদি সেই দৃষ্টিকোণ থেকে আপনি বাজেটটাকে দেখেন তখন হয়, আদারওয়াইজ এটা বোঝা যায় না। নয়তো এই যান্ত্রিকভাবেই আমরা এই আয় ব্যয়ের হিসাবের মধ্যেই সীমাবদ্ধ থাকি। এখন গত 15 বছরের বাজেট আপনারা যদি দেখেন বা আমরা যারা দেখেছি, গত 15 বছরের বাজেটের অনেকগুলো সমস্যা ছিল। আমি আজকে এই গত 15 বছরের বাজেটেরই যেগুলো প্রধান প্রধান সমস্যা ছিল সেগুলো নিয়ে আলাপ করবো। সেটার এখন আপনারা শুনবেন যে কাউকে যদি জিজ্ঞেস করেন, ধরেন কমন আলোচনাটা কি মাঠে, যে জনগুরুত্বপূর্ণ খাতে আমার বরাদ্দ দেওয়া হয় না, সরকার এই করে, গরিব মারা বাজেট, তারপরে কি হচ্ছে গণবিরোধী বাজেট, এরকম কিছু গড় রেটরিক আপনি শুনবেন। কিন্তু যে আলাপটা আপনি শুনবেন না যে বাজেটের আসলে কতটুকু অংশ গোপন রাখা হয়, এই আলাপটা খুব কম ওঠে। এবং এইখানে এটা একটা প্রতীকী ছবি। ধরেন যেই মানুষটা ওইখানে দাঁড়িয়ে আছেন, বাজেট আসলে যতটুকু উপস্থাপন করা হয় সেটা আসলে এই মানুষটার সমান, আর যে অংশটা আমরা জানি না বাজেটের সেটা হচ্ছে ছায়াটার সমান। বা এটাকে যদি অন্যভাবে বলা যায়, ধরেন যে হিমশৈলের যে চূড়া, আমরা শুধু আমাদেরকে শুধু চূড়াটাই আসলে আপনার দেখানো হয়, এর নিচে আসলে যে ভিতরে কি আছে, গভীরে কি আছে, আমরা কিছু জানি না। কেন আমি এই কথা বলছি যে বাজেটের এই অবস্থাটা হচ্ছে, এবং যেটা মানে হচ্ছে যে বাজেটে আসলে স্বচ্ছতা এবং জবাবদিহিতা, যেটা যে কোনো একটা গণতান্ত্রিক পরিবেশের জন্য একটা অন্যতম প্রধান জিনিস, যে আমার সরকারের স্বচ্ছতা থাকতে হবে, প্রতিটা কাজের জবাবদিহিতা থাকতে হবে। এখন একটা বাজেটের আপনারা একটা জিনিস খেয়াল করেন, ধরেন এই যে এখানে দৃকপাট ভবনে আমি আজকে কথা বলতে আসছি, এখানে আপনারা যারা চাকরি করেন, ধরেন আপনাদের যারা নিয়োগকর্তা তারা যদি আপনাদের কাউকে ধরেন কোনো একটা কিছু করার জন্য টাকা দিল, যে এই জিনিসটা তুমি কিনে নিয়ে আসো, আপনি নিয়ে আসার পরে আপনি তাকে তো একটা হিসাব দিবেন। আপনি কি তাকে এইভাবে বলবেন যে আমি 1 লাখ টাকার একটি ল্যাপটপ কিনেছি? আপনার যে এমপ্লয়ার সে কি এটাতে স্যাটিসফাইড হবে? কখনোই হবে না। সে আপনার কাছ থেকে একদম টু দ্য পয়েন্ট জানতে চাবে কোন ল্যাপটপ, কি মডেলের ল্যাপটপ, এবং সে চেক করবে যে এইটা আসলে বাজার দরের থেকে বেশি দরে আপনি কিনেছেন না কম দরে কিনেছেন, ল্যাপটপের কোয়ালিটি কেমন ছিল, সেগুলো অনেকগুলো জিনিস সে চেক করবে। এখন আমাদের এখানে বাজেটের সরকারের নিয়োগকর্তা কিন্তু হচ্ছে আমরা জনগণ। কিন্তু এই যে আমরা সরকারের নিয়োগকর্তা জনগণ, এবং বাজেটের পুরা ফান্ডিংটা আসলে মূলত জনগণ করেন। আপনারা বলতে পারেন যে না, সরকার তো ঋণও নেয়। এই যে সরকার ঋণটা নেয়, এই ঋণটা আসলে দিন শেষে যে পরিশোধ করতে হয় সেটাও জনগণের টাকা দিয়ে পরিশোধ করতে হয়। সুতরাং ওইটাও আলটিমেটলি জনগণের টাকাই। তাহলে যেটা জনগণের টাকা খরচ করছেন, মানে আমার আপনার টাকা খরচ করা হচ্ছে, অথচ আমরা জানতে পারছি না যে বাজেটের ভিতরে বিস্তারিতভাবে কি আছে। এখন আমি আপনাদেরকে এই যে এই কথাটা বললাম, এটা আমি এখন দেখাবো যে আসলে আমাদেরকে বাজেটটা কিভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়। ধরেন আপনারা যদি অর্থ বিভাগের ওয়েবসাইটে যান, দেখবেন যে ওইখানকার স্টেটমেন্ট 2 আপনারা যদি দেখেন, বাজেটের আপনার বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ ধরে ধরে মোটা দাগে এই হিসাবটা দেওয়া হয়। যে এইখানে যেমন দেখেন, এখানে দেখাচ্ছে যে পল্লী উন্নয়ন সমবায় বিভাগ পরিচালন ব্যয় কত, উন্নয়ন ব্যয় কত। যারা এখানে পরিচালন ব্যয় কি জিনিস সেটা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমি এটা সংক্ষেপে এটা বলতে চাই। ধরেন একটা কার্যক্রম, রেগুলার কার্যক্রম চালানোর জন্য তার যে ব্যয়, সেটাই হচ্ছে তার পরিচালন ব্যয়। আর সে যে নতুন কাজ নিচ্ছে উন্নয়ন করার জন্য, সেটা হচ্ছে তার উন্নয়ন ব্যয়। এখন ধরেন এটা দেখে আমরা খুব খুশি হয়ে যেতে পারি। যেমন আমরা ভাবতে পারি যে আচ্ছা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় তার পরিচালন ব্যয়ের থেকে উন্নয়ন কাজে তার হচ্ছে ব্যয় বেশি। কথার কথা এখানে দেখেন 887, আমরা খুশি হতে পারি, বাহ ভালোই তো একটা উন্নয়ন হচ্ছে। বাট আসলে আমরা পারি না, কারণ এই একটা শব্দ, একটি উন্নয়ন ব্যয় সরকার আমার মুখের সামনে আমাদের সামনে ছুড়ে দিল যে আমি 887 কোটি টাকার উন্নয়ন করব। কি উন্নয়ন করব আমরা কিচ্ছু জানি না। আমরা কিন্তু কিচ্ছু জানি না। আমরা ওই দেখেন আমাদেরকে শুধু ওই মানুষের অংশটুকু দেখানো হচ্ছে, পিছনের ওই বিশাল ছায়াটা আমাদের সামনে নাই। আমরা যদি আরো বিভিন্ন ঘাটাঘাটি করি সরকারি ওয়েবসাইটে যতটুকু বিস্তারিত দেয়, এই পরিচালন ব্যয় যেটা এই যে একটু আগে দেখালাম, এই পরিচালন ব্যয়টার কিছু ব্রেকডাউন পাওয়া যায়। সেই ব্রেকডাউনগুলো কিরকম, ধরেন সেইটার আবার নানান ভাগে ভাগ করে। ধরেন আবর্তক ব্যয় কিরকম, সেটার মূলধন ব্যয় কিরকম। এবং আপনারা দেখছেন যে আবর্তক ব্যয় মানে হচ্ছে রিকারিং কস্ট, এটা একদম অপারেটিং কস্ট আর কি। তো সেটার ক্ষেত্রে ধরেন কর্মচারীদের বেতন ভাতা এরকম অনেকগুলো জিনিস এখানে দেওয়া হয়, কোন কোন খাতে কত টাকা খরচ হচ্ছে এরকম একটা ডিটেল দেওয়া হয়। এখন এইটা দেখে আপনি হয়তো খুশি হয়ে যেতে পারেন যে বাহ, এখানে তো একটা বেশ ভালোই আমাকে মোটামুটি ডিটেইলে দেওয়া হয়েছে। কিন্তু আপনি যদি একটু চিন্তা করেন, এটা দেখে আপনি আসলে কিছু বুঝতে পারতেছেন না। তার কারণ হচ্ছে আমি জানি না এটার জাস্টিফিকেশন কি, আপনি জানেন না এটার জাস্টিফিকেশন কি। যেমন দেখেন সম্মানী ভাতা, এখানে আসলে 1000 টাকায় ফিগারগুলো দেওয়া। সর্বশেষ বছরে আপনি দেখেন সম্মানী ভাতায় ভাতা বাবদ, এটা সচিবালয় জননিরাপত্তা বিভাগের, এটা 2024-25 অর্থ বছরের পরিচালন বাজেট, 50 লাখ টাকার সম্মানী ভাতা সে ধরে রেখেছে। এখন এটার জাস্টিফিকেশন কি, এটা এই সম্মানী ভাতা আসলে কিসের জন্য, কেন,
এগুলোর কোনো জবাব তো আমাদের কাছে নাই। আমার টাকা খরচ করা হচ্ছে, অথচ আমার কাছে কোনো এগুলোর ব্যাখ্যা নেই। সে কতগুলো একটা মোটা দাগে হিসাব দিয়ে আমাদের সামনে বলে দিচ্ছে, এই যে হিসাব দিলাম। এইভাবে তো আসলে স্বচ্ছতা হয় না। এবং আপনি দেখেন সম্প্রতি যেটা করেছে, সচিবালয়ে সচিবদের জন্য পাচক ভাতা দেওয়া হয়েছে। সচিবরা তাদের তাদের এতই টাকার অভাব মনে হচ্ছে যে তাদের ওখানে রান্না করবে, সেই জন্য তো একজন পাচক রাখবেন। তো যদি রাখতেই হয় কোনো সচিবের, সে তার নিজের টাকায় রাখুক। আমি আমার টাকা থেকে কেন তাকে পাচক ভাতা দিব? আমি তাকে কেন আলাদা করে নিরাপত্তা ভাতা দিব? এই যে জমিদারি, এই জমিদারিগুলো কিন্তু হচ্ছে, এবং এইগুলা ধরেন মোটা দাগে আমরা কিছু বুঝতে পারি, কিন্তু এই জমিদারিরও ডিটেল আমরা কিন্তু বুঝতে পারি না। আমরা যদি যেভাবে আমাদের কাছে দেওয়া হয়, যেমন দেখেন বিশেষ সুবিধা আপনাকে দেওয়া হচ্ছে 50 লাখ টাকার বিশেষ সুবিধা। এটার মানে কি? কে বলবে এই বিশেষ সুবিধার মানে কি? আমি আপনি কেউ বলতে পারবো? কেউ বলতে পারবে না। আপনি দেখেন এই পরিচালন ব্যয়ের আরো কতগুলো জিনিস দেখেন, যে আপনারা যদি প্রত্যেকটা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যান, আমি প্রত্যেকটাই যাওয়ার চেষ্টা করেছি, দেখেছি, দেখবেন যে একটা কমন সব কয়টা মন্ত্রণালয়ের ইয়ে থাকে যে আপ্যায়ন ব্যয়। এবং আপ্যায়ন ব্যয় দেখে আপনারা ভাবেন না যে এটা খুব কম টাকা। যেমন দেখেন সচিবালয় 1 বছরে 43 লাখ টাকা, সচিবালয়ের অফিস, শুধু সচিবালয়ের জননিরাপত্তা বিভাগের অফিস, সে 1 বছরে 43 লাখ টাকা আপ্যায়নে উড়াই দিবে। মানে আমি কিন্তু প্রশ্ন করতেই পারি যে কেন, জাস্টিফিকেশন কি? আমাদের কাছে এগুলোর কোনো জাস্টিফিকেশন দেওয়া হয় না। দেখেন সেমিনার, এই যে আরেকটা জিনিসে তীর মার্ক করা, এই এমন একটা খাত আপনি হেন কোনো মন্ত্রণালয় পাবেন না যে কিনা সেমিনারের পিছনে কোটি কোটি টাকা খরচ করছে না। এই সেমিনারে কি হয় সেটা ধরেন আমরা যারা এই ধরনের সেমিনারে গিয়েছি আমরা জানি। আমরা যাই, একটা প্যাকেটে টাকা ধরিয়ে দেওয়া হয়, খাওয়া দাওয়া হয়, এই হয় সেই হয়। দিন শেষে আসলে সেটা কতটুকু প্রয়োজনীয় ছিল, কিংবা সেটা আসলেই এই কোটি কোটি টাকা খরচ করে করার দরকার ছিল কিনা, আমাদের অভিজ্ঞতা বলে আসলে দরকার ছিল না। কিন্তু এই ঘটনাগুলো কিন্তু হচ্ছে। এখন যেমন আরেকটা দেখেন, আমি এটা দেখাতে চাই বিস্তারিত, কারণ আমাদেরকে এই সর্বোচ্চ বিস্তারিত এতটুকুই দেখানো হয়। দেখেন প্রশিক্ষণ বাবদ এখানে 3 কোটি টাকার প্রশিক্ষণ। আমি আপনি বলতে পারবো এটার মানে কি? আমাদের এখানে নানান রকমের প্রশিক্ষণের গালগল্প কিন্তু আমরা দেখেছি, প্রশিক্ষণের নামে কি হয় না হয় আমরা দেখেছি। আমি বলছি না যে 3 কোটি টাকা এখানে ব্যবহার করাটা আনজাস্টিফাইড। আমি বলতে চাচ্ছি যে এটা জাস্টিফাইড নাকি জাস্টিফাইড না, এটা বোঝার কোনো সুযোগ আমাদের সামনে রাখা হয়নি। দেখেন ভ্রমণ ব্যয় 3 কোটি টাকা। আপনি দেখেন মানে একটা সচিবালয়, এটা জাস্ট একটা সচিবালয়ের দপ্তর, এরকম কিন্তু জননিরাপত্তা বিভাগের এরকম অনেকগুলো দপ্তর আছে, এবং এটা টোটালটা হিসাব করলে কত হয় সেই হিসাবটা আমি সামনে দেখাবো। দেখেন আরেকটা বড় জিনিস দেখবেন যে আপনি পরিচালন ব্যয়ের ক্ষেত্রে যে অন্যান্য মনিহারি নাম দিয়ে, বেসিক্যালি এটা স্টেশনারি গুডস, 1,20,00,000 টাকার স্টেশনারি গুড তারা ব্যবহার করছে, পণ্য। এগুলো আমার ধারণা, এবং এটা সবারই ধারণা, যে এই জায়গাগুলোতে হচ্ছে প্রচুর আপনার হচ্ছে দুর্নীতি হয়। মানে এইগুলার ইচ্ছা মতন একটা দিয়ে রাখে, এবং এগুলার আসলেই কোনো হিসাব আমাদের কাছে থাকে না। তো এইখানে আরেকটা যেটা দেখাতে চাই, যেমন আপনারা যখন মূলধন ব্যয় দেখবেন, মূলধন ব্যয়ের ক্ষেত্রে আপনারা দেখবেন যে সব কয়টা মন্ত্রণালয়ে প্রতি বছর তারা হচ্ছে মোটরযানের পিছনে খরচ করবে, গাড়ির পিছনে খরচ করবে, সে গাড়ি একবার মেরামতের জন্য খরচ করবে, আবার হচ্ছে গাড়ি কেনার জন্য সে খরচ করবে। এবং আমি এই প্রশ্ন তো করতেই পারি, যেমন ধরেন এই যে আসবাব, আপনাদের কাছে মনে হতে পারে এগুলো তো ছোট ছোট ব্যাপার। আসলে ছোট ছোট ব্যাপার না। সরকারের 61টা মন্ত্রণালয় এবং বিভাগ আছে, 61টা মন্ত্রণালয় এবং বিভাগের অনেকগুলো দপ্তর আছে। এরকম প্রত্যেকটা দপ্তরের ছোট ছোট আসবাবপত্রগুলো আপনি যোগ করেন, এটা দিন শেষে একটা বিশাল টাকা হয়ে যায়। এবং এইটার নিয়ে আমরা কিছুই জানি না। এটা হচ্ছে শুধুমাত্র হিমশিলের চূড়া। ধরেন যেখানে লেখা আছে যে ভবন বানাতে এত কোটি টাকা, আমি আপনি কিছুই বুঝতে পারবো না এটা দেখে। তো যেটা বলছিলাম, ধরেন এই যে একটু আগে যেগুলো পরিচালন ব্যয় দেখালাম, এখন ধরেন সেখান থেকে আপনাদের মনে হতে পারে ওকে, সরকারের যে প্রকিউরমেন্ট প্ল্যান, সেই প্রকিউরমেন্ট প্ল্যানে নিশ্চয়ই এগুলো ডিটেলটা দেওয়া থাকবে, কারণ প্রকিউরমেন্ট প্ল্যানে এটাই নিয়ম, আমার ডিটেল দেওয়া থাকে। তো সরকার কিভাবে আমাদের কাছে প্রকিউরমেন্ট প্ল্যানটা উপস্থাপন করে সেটা একটু দেখেন। এটাও জননিরাপত্তা বিভাগের 23-24 অর্থ বছরের প্রকিউরমেন্ট প্ল্যানের একটা অংশ। আপনি দেখেন স্টেশনারি অ্যান্ড ক্রোকারিজ, এটা কিনবে তারা হচ্ছে 120 লক্ষ, মানে হচ্ছে 1,20,00,000 টাকার স্টেশনারি এবং ক্রোকারিজ তারা কিনবেন। তো কি কি কিনবেন সেটা প্রকিউরমেন্ট প্ল্যানে থাকার কথা। কি দিয়েছেন? লিস্ট 1 এন্ডোর্সড। এই লিস্ট 1 এন্ডোর্স, এরকম প্রত্যেকটা প্রকিউরমেন্ট প্ল্যানে আপনি দেখবেন যে অমুক লিস্টে এন্ডোর্স করা হয়েছে, তমুক লিস্টে সংযোগ করা হয়েছে। সেই লিস্ট আর প্রকিউরমেন্ট প্ল্যানের নিচে গিয়ে আর খুঁজে পাওয়া যায় না, কারণ ওইটা রাপ করা হয় না। এবং এইভাবে আপনার আমার টাকা ব্যবহার করছে তারা, এবং আমাদেরকে কোনো ধরনের হিসাব না দিয়ে তারা পার পেয়ে যাচ্ছে, জবাবদিহিতা স্বচ্ছতা ছাড়া। এটা বাজেটের একটা প্রধান কনসার্ন, এবং এই কনসার্নটা নিয়ে মানুষের কথা সবচেয়ে কম হয় আসলে। এখন এই যে একটু আগে আপনাদেরকে যে পরিচালন ব্যয়ের যে নানা রকমের ব্রেকডাউন দেখালাম, যে আবর্তক ব্যয়ের আপনার কিছু বিস্তারিত, আপাত বিস্তারিত,
হ্যাঁ, মূলধন ব্যয়ের আপাত বিস্তারিত হিসাবগুলো যে দিচ্ছে, এই এতটুকু বিস্তারিত হিসাবও তো আমাদের এতটুকু অন্তত আমাদের আশা করার কথা, এবং আমরা এটা আশাই করতাম যে যেহেতু 61টা মন্ত্রণালয় এবং বিভাগের ওয়েবসাইট আছে, প্রত্যেকটা বিভাগের ওয়েবসাইটে বাজেটের একটা ঘর আছে, যে ওই মন্ত্রণালয় বা ওই বিভাগের বাজেট কত সেইটা সে বিস্তারিতভাবে এখানে দেবে। তো সেইটা আসলে দিয়েছে কিনা আমরা এবার একটু দেখি। আমাদের এইবারের সরকার গণঅভ্যুত্থানের পরে এসেছে, তার নানা ধরনের সংস্কার করার কথা ছিল, সে সংস্কার করতে চেয়েছে, সে বলে যে সে সংস্কার করবে, কিন্তু আদতে বাস্তবে গিয়ে আসলে কোনো ধরনের সংস্কারের প্রতিফলন বাজেটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিনা, বা এই স্বচ্ছতা জবাবদিহিতার ক্ষেত্রে দেখতে পাচ্ছি কিনা, সেইটা এবার আমি আপনাদেরকে দেখাবো। দেখেন, এটা হচ্ছে এখানে যে মন্ত্রণালয় এবং বিভাগগুলো দেখানো, সেটা হচ্ছে জনপ্রশাসন খাতের মন্ত্রণালয় এবং বিভাগগুলো। আপনি দেখেন এইখানকার একটা মন্ত্রণালয়, এবং এই জনপ্রশাসন খাতে হচ্ছে বাজেটের 4/1 অংশ ব্যয় করে ফেলে, যেটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। তাদের একটা মন্ত্রণালয়ও আপনি দেখেন, তারা এই যে 25-26 অর্থ বছরের বাজেটটা হলো, সেই বাজেটের পরিচালন ব্যয়ের যে ওই আপাত বিস্তারিত বিবরণটা তাদের ওয়েবসাইটে দেওয়ার প্রয়োজন বোধ করে নেই। এবং আপনি দেখেন আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয়, সেখানে তার ওয়েবসাইটে গেলে আপনি দেখবেন বাজেটের কোনো ঘরই নেই। এখন আপনারা যদি ভাবেন যে এটা শুধুমাত্র প্রধান উপদেষ্টার কার্যালয়ের ওয়েবসাইট করার পরেই হয়েছে, আগের আমলে ছিল না, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটেও গেলেও আপনারা দেখবেন বাজেটের কোনো ঘরই নেই। একটা দেশের প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা, তিনি তার কার্যালয়ে কি কি খরচ করবেন, তিনি তার কার্যালয়ে কি কি পরিচালন ব্যয় করবেন, সেইটার বিস্তারিত জনগণকে জানানোর প্রয়োজনই বোধ করবেন না। এটা হইতে পারে না, এই প্রশ্ন আমাদের তুলতে হবে। তারপর দেখেন, নির্বাচন কমিশনে বাজেটের ঘরে ক্লিক করলে উপজেলা নির্বাচন আইনের তালিকা আসে। কি পরিমাণ অযত্ন অবহেলায় এই জিনিসগুলো তারা করেছে, আমাদেরকে জানানোর কোনো প্রয়োজন তারা বোধ করে না। পররাষ্ট্র মন্ত্রণালয়, বাজেটের ঘরে ক্লিক করলে ব্ল্যাঙ্ক পেজ আসে। এখন আরো কয়েকটা দেখাই, ধরেন আমাদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় 2019-20 অর্থ বছরের বাজেটটা দেওয়া, তারপরে আর তারা এটাকে আপ করারই প্রয়োজন বোধ করেনি। আমাদের স্মার্ট প্রতিরক্ষা বাহিনী, তারাও এখন, এবং আমি কেন বলতেছি এই কথাটা, আপনার প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেলে দেখবেন সবচেয়ে আনস্মার্টভাবে বাজেটের এই যে পরিচালন ব্যয়ের যে বিস্তারিতটা, সেটা তারা আপ করেছেন। একটা মানে মনে হয় সম্ভবত 10 বছরের পুরনো কালি ঝুলিওয়ালা কোনো একটা স্ক্যানারে কোনো একটা জায়গায় ফটোকপি করেছিল, সেই ফটোকপি পড়া যায় না ঠিক মতন, সেই জিনিস কোনো রকমে একটা স্ক্যান করে তারা আপ করেছেন। এবং আমাদের স্মার্ট প্রতিরক্ষা বাহিনী 22-23 অর্থ বছরের, সেটাও কিন্তু রিসেন্টটা তারা দেন নাই। দুর্নীতি দমন কমিশন, যাদের সবচেয়ে স্বচ্ছ থাকার কথা, তাদেরও বাজেটের কোনো ঘরই নাই ওয়েবসাইটে। তো যেটা 61টা মন্ত্রণালয় এবং বিভাগের ওয়েবসাইট ঘেটে যেটা দেখা গিয়েছে, এটা হচ্ছে আমি গত 14ই জুন সর্বশেষ আমি এটা দেখেছি, মাত্র একটা ওয়েবসাইটে 25-26 অর্থ বছরের পরিচালন ব্যয়ের বিস্তারিত দেওয়া ছিল। আপনি একটা বাজেট দিয়ে ফেললেন আমাদের সামনে, কতগুলো সংখ্যা ছুড়ে দিলেন, আমি আপনার পরিচালন ব্যয়ের বিস্তারিত ব্রেকডাউনে আপাত বিস্তারিত ব্রেকডাউনটাও দেখার কোনো সুযোগ পাবো না, আর আপনি সুন্দর করে বাজেট পাশ করে ফেললেন। আপনার স্বচ্ছতা জবাবদিহিতা কোথায়? এখন যেই একটা মন্ত্রণালয়ে এই বিস্তারিত হিসাবটা দেওয়া ছিল, সেই মন্ত্রণালয়টা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। মজার ব্যাপার হচ্ছে, বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেলে আপনারা চট করে আসলে 25-26 অর্থ বছরের পরিচালন ব্যয়ের যে বাজেট, সেটা পাবেন না। আপনারা যদি 2024-25 অর্থ বছরের বাজেটের লিঙ্কে ক্লিক করেন, তখন 25-26 অর্থ বছরের বাজেটের পেজটা দেখাবে। মানে সেখানেও এই ধরনের অযত্ন এবং অবহেলা আছে, এবং এই জিনিস ইমিডিয়েটলি আসলে বন্ধ হইতে হবে। সেকেন্ড, এটা তো হলো পরিচালন ব্যয়। এবার যে বললাম উন্নয়ন ব্যয়, বাজেটের একটা অংশের কথা বললাম না, দ্বিতীয় অংশ যে উন্নয়ন ব্যয়, সেই উন্নয়ন ব্যয়টা একটা চ্যালেঞ্জ। যে উন্নয়ন কর্মসূচি যেটা 25-26 অর্থ বছরের, এটা খুঁজে বের করেন। আমি নিজেই এইবারে বাজেট যখন দেয় আমি এটা খুঁজে পাইনি, আমি বহুত চেষ্টা করেছি, খুঁজে পাইনি। আমি একজন আমজনতা হিসেবে চেষ্টা করেছি, একসময় আমি গবেষক হিসেবে নানান জায়গায় কাজ করতাম, আমার কিছু লিঙ্ক ছিল, সেই লিঙ্কগুলো ইদানিং আমার ওই অ্যাক্সেসটা নাই, যে কারণে আমি ওই তথ্যটা পাচ্ছিলাম না। কিন্তু সাধারণ আমজনতা হিসেবে আমি সাধারণত মানুষ এটা কোথায় দেখবে, সেটা হচ্ছে পরিকল্পনা বিভাগের ওয়েবসাইটে, সেখানেই দেওয়া ছিল, আগে এখানেই দেওয়া থাকতো। সেখানে গেলে 24-25-এর RADB মানে সংশোধিত উন্নয়ন কর্মসূচিটা দেওয়া, আর কোনো কিছু নাই। কয়দিন আগে আমি সিপিডির এক প্রোগ্রামে গেলাম, আমার পুরনো অফিস, সেখানে আমার কলিগদের সাথে দেখা হলো, আমি ইস্যুটা তুললাম যে এডিপি তো নাই, এডিপি তো খুঁজে পাওয়া যাচ্ছে না, এডিপি কোথায়, এবার এই অর্থ বছরের এডিপি কোথায়? তখন ওনারা হাসতে হাসতে বললো, আছে, একটা ওয়েবসাইট করা হয়েছে, কিন্তু সেই ওয়েবসাইটের খবর বেশিরভাগ লোকে জানে না। এবং আমি প্রথমে ভাবলাম যে আচ্ছা, আমি হয়তো খোঁজখবর এখন কম রাখি, আমি আসলে এই জন্য জানি না, ওনারা খোঁজখবর রাখে তাই হয়তো জানেন। ওইখানে খুব 10-15 বছর ধরে ওই প্রোগ্রামে 10-15 বছর ধরে অর্থনীতি নিয়ে সাংবাদিকতা করেন বেশ ঝানু সাংবাদিক, একটি জাতীয় দৈনিকের উপসম্পাদকীয় পাতার
হেড ছিলেন, এরকম ঝানু ঝানু সাংবাদিকেরা ওখানে ছিলেন যারা খুব ভালোভাবে ওয়াকিবহাল অর্থনীতি এবং বাজেট নিয়ে। তাদেরকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আমার বন্ধু তারা, জিজ্ঞেস করলাম যে আচ্ছা আমি তো এটা জানতাম না, আমি বোকা মানুষ, তোমরা কি জানতা যে এরকম একটা ওয়েবসাইট নাকি করেছে? ওরা আমাকে বললো না আমরাও জানতাম না। তো সেই বার্ষিক উন্নয়ন কর্মসূচি খুঁজে পাওয়া গেছে এই যে এই জায়গায়। এবং দেখেন এই যে এডিপি আর এডিপি ম্যানেজমেন্ট সিস্টেম এরকম একটা ওয়েবসাইট তারা করেছে, এটা করেছে 2 বছর আগে তারা। তো সেইটার কোনো লিঙ্ক তারা হচ্ছে পরিকল্পনা বিভাগের যেখানে এতদিন ধরে দেওয়া হচ্ছিল সেখানে তো তারা একটা লিঙ্ক ছেড়ে যাবে যে আপনি আগের বছরের এডিপি বা বিস্তারিত এডিপি দেখতে চাইলে এখানে যাবেন, সেটা দেওয়া নেই এবং সেটার ফলে দেখাও সুযোগ হয়নি। এখন ধরেন আমাদের যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সেইটা আমি এই 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 অংশটা নিয়ে আমি একটু আসলে বিস্তারিত বলবো, তার কারণ হচ্ছে এই আলাপগুলো আসলে দেওয়া হয় না। এই যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি যেভাবে আমাদের কাছে আসে, ধরেন আপনার কাছে এই এই পাতাটাই এইভাবেই আসে, একদম বার্ষিক উন্নয়ন কর্মসূচির বই যদি দেখেন, এইটা দেখে আপনি আসলে কি বুঝবেন? যেমন দেখেন, তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজসমূহের উন্নয়ন, বিশাল ভারী একটা প্রজেক্ট টাইটেল। কি বুঝবো আমি আপনি? কি উন্নয়ন হচ্ছে? এটা এই শিরোনাম দেখে আমার তো কিছু বোঝার উপায় নেই। অথচ এইখানে দেখেন টোটালি ৫,৫৬৮ কোটি টাকার একটা প্রজেক্ট। আপনি আসলে কিছুই বুঝবো না। এবং আপনি দেখেন এখানে বড়জোর যেটা আমি বুঝতে পারছি ওই প্রজেক্টের, যে এটা ২০১২ সালে শুরু হয়েছিল, ২০২৪ সালে এটা শেষ হওয়ার কথা এবং এটা দ্বিতীয় সংশোধিত। এখন এইখানেও আপনি এই যে প্রজেক্টটা সংশোধিত হলো, সেই প্রজেক্টটা সংশোধিত হয়ে তার আসলে ব্যয় কত বাড়লো, তারা অ্যাকচুয়ালি আসলে শুরুতে ব্যয় কত ছিল, এবং প্রজেক্ট বা যখন সংশোধন হয় এটার প্রধান কারণ হচ্ছে, একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে দুর্নীতি এবং গোষ্ঠীগত স্বার্থে বারবার সংশোধন হয়, প্রকল্প ব্যয় বাড়ানো হয় এবং দিন শেষে গিয়ে দেখা যায় একটা বিশাল টাকার কারবার হয়। কিন্তু এইখানে এই যেভাবে আছে, এইখানেও যদি তারা প্রারম্ভিক প্রকল্প ব্যয়টা কত ছিল এটা যদি তারা এখানে দিত, তাহলে কিন্তু আপনার আমার জন্য বুঝতে সুবিধা হইতো যে আচ্ছা এটা দ্বিতীয় সংশোধিত প্রকল্প ৫,৫৬৮ কোটি টাকার, তো এর মধ্যে আসলে কত কোটি টাকা প্রকল্প ব্যয় বৃদ্ধিজনিত ব্যয়, যেটা আসলে ফাও, মানে যেটা আসলে নতুন কোনো উন্নয়নের জন্য ব্যয় হচ্ছে না, মানে আগের জিনিসটাই অযথা দাম বাড়ানো হয়েছে, দেন পাবলিকের পকেটটা কাটা হচ্ছে। আমি সেটা বুঝতে পারতাম, কিন্তু এইখানে এটা দেখে সেটা বোঝার কোনো সুযোগ নেই। এখন এইবারের অর্থ বছরের আপনি যদি অর্থ বিভাগের ওয়েবসাইটে যান, উন্নয়ন ব্যয়ের ক্ষেত্রে তারা ওই যে একটু আগে যে পরিচালন ব্যয়ের যে বিস্তারিত ব্রেকডাউনগুলো দেখালাম, যেটা কিনা এই ২৫-২৬ অর্থ বছরেরটা তারা কোথাও দেওয়ার প্রয়োজন বোধ করে নেই, কিন্তু উন্নয়ন ব্যয়ের ক্ষেত্রে তারা এটা দিয়েছেন। অর্থ বিভাগের ওয়েবসাইটে গেলে আপনারা সেটা পাবেন। তো সেইখান থেকে উন্নয়ন ব্যয়ের মধ্যে এই যে কিছুক্ষণ আগে যে আমি আপ্যায়ন, আসবাব, সেমিনার, গাড়ি এরকম জিনিসগুলোর কথা তুললাম, যে বললাম যেগুলো আসলে ছোট ছোট মনে হয় কিন্তু দিন শেষে ছোট না, উন্নয়ন ব্যয় কিন্তু পরিচালন ব্যয়ের থেকে কম্পারেটিভলি অনেক কম। ধরেন আমাদের এখানে ২,৪৫,০০০ কোটি টাকার উন্নয়ন ব্যয় এবারের বাজেটে, টোটাল বাজেট হচ্ছে প্রায় ৭,৯০,০০০ কোটি টাকার। সেই ২,৪৫,০০০ কোটি টাকার মধ্যে এই কয়টা জিনিসে আপ্যায়ন, আসবাব, সেমিনার, গাড়ি এবং স্টেশনারি বাবদ ২,৯৩১ কোটি টাকা ব্যয় হয়ে যাবে। এখন শেখ হাসিনার মতন মানুষ কিংবা আওয়ামী আমলের যারা লুটপাট করেছেন, যাদের শেখ হাসিনার পিয়ন ৪০০ কোটি টাকার মালিক ছিল, তার কাছে মনে হতে পারে এটা কোনো টাকা না, কিন্তু আপনার আমার কাছে এটা কিন্তু বিশাল টাকা। আপনার আমার কাছে ১ কোটি টাকা অনেক বড় টাকা। ২,৯৩১ কোটি টাকা আপনি আপ্যায়ন, সেমিনার, আসবাব এগুলোতে ব্যয় করছেন, আমরা কিচ্ছু জাস্টিফিকেশন জানি না। এবং এগুলোর প্রত্যেকটা জায়গাতেই আপনি ধরেন, আপনি যদি আসবাবের ক্ষেত্রে দেখেন, আপনি সচিবালয়ে যান, প্রতি বছর আসবাব কিনছে, প্রতি বছর ২ কোটি টাকা ৩ কোটি টাকার আসবাব কিনছেন কেন? এই যে এখানে দৃকপাট ভবনে আপনারা এখানে আছেন, দৃক একটা আন্তর্জাতিক মানের একটা প্রতিষ্ঠান, আপনারা কি বছর বছর আসবাব কেনেন? এই যে চেয়ারগুলোতে আপনারা বসে আছেন, আমি যখন এখানে কাজ করতাম আমি সেই তখন থেকে দেখে আসছি, সেই চেয়ার পাল্টানোর তো কোনো দরকার হয়নি। এই চেয়ার আরো ৫ বছর আমার ধারণা চলবে। সচিবালয়ের ক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি বা অন্যান্য মন্ত্রণালয়ের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রত্যেক বছর তারা আসবাব প্রথমে মেরামত করার জন্য কোটি কোটি টাকা খরচ করবেন, আসবাব কেনার জন্য তারা কোটি কোটি টাকা খরচ করবেন প্রত্যেক বছর। এটা কোনো জাস্টিফিকেশন তারা দিচ্ছেন না আমাদের কাছে। এগুলো নিয়ে আমাদেরকে প্রশ্ন তুলতে হবে। এখন ওই যে পরিচালন ব্যয়ের আমার ইচ্ছা ছিল যে এইবার এই টোটাল হিসাবটা করা, যে এই বছর পরিচালন ব্যয় এবং উন্নয়ন ব্যয় দুই খাতেই এই যে যেগুলো একটা সাসপিশাস জিনিস, আপ্যায়ন, সেমিনার, আসবাব, গাড়ি, এই সব খাতে টোটাল কত খরচ হয়েছে এই হিসাবটা বের করার আমার একটা ইচ্ছা ছিল। সেটা পারা যায়নি কারণ ২৫-২৬ অর্থ বছরের ওই ব্রেকডাউনটা দেওয়া হয়নি, যেটা আমি আপনাকে বলেছি। কিন্তু তুলনা করার জন্য আমি আপনাদেরকে গত অর্থ বছর থেকে জাস্ট ২টা জায়গার হিসাব করে আমি আপনাদেরকে একটা তুলনা দিচ্ছি। ধরেন ২৪-২৫ অর্থ বছরে এই জননিরাপত্তা বিভাগে আপনি দেখেন যে আপ্যায়ন ব্যয় বাবদ খরচ ছিল প্রায়
6.3 কোটি টাকা। স্টেশনারির পিছনে 88.3 কোটি টাকার তারা স্টেশনারি খরচ করেছেন। গাড়ির পিছনে 232 কোটি টাকা তারা খরচ করেছেন। এবং টোটালি আপনি দেখেন 497 কোটি টাকা এই যে 4টা খাতে। এবং এইটার সাথে আপনি যদি এই বছরের উন্নয়ন বরাদ্দে এই বিভাগে এই 5 খাতে কত ব্যয় সেটা তুলনা করেন, সেটা হচ্ছে 191 কোটি টাকা। তার মানে উন্নয়ন বরাদ্দে এই আসবাব, সেমিনার, গাড়ি, স্টেশনারি, এই সমস্ত আপাত বিলাসিতা কিংবা আপাত অপ্রয়োজনীয় অনেক সময় সেই খাতে যে টাকাটা ব্যয় হয়, পরিচালন বরাদ্দের ক্ষেত্রে আলটিমেটলি দেখেন তার প্রায় দ্বিগুণেরও বেশি খরচ আসলে হয়। এটা হচ্ছে একটা বড় খাত, জননিরাপত্তা বিভাগ, তার বাজেট। আমরা একটা ছোট খাত দেখি। ছোট খাতের ক্ষেত্রে দেখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, এইটা একটা ছোট খাত, এখানে খুব বেশি যে আপনার বরাদ্দ দেওয়া হয় তা না। এইবারের অর্থ বছরে উন্নয়ন বরাদ্দের প্রায় 4 কোটি টাকা তারা খরচ করে ফেলবেন এই আপ্যায়ন, সেমিনার, গাড়ি, স্টেশনারির পিছনে। আপনারা যদি এই কয়দিন ধরে একটা পত্রিকায় নিউজ দেখছেন যে তথ্য আপা প্রকল্পের নামে একটা প্রকল্পতে, যে প্রকল্পটা বন্ধ করে দিবে, 612 কোটি টাকার একটা প্রজেক্ট ছিল, সেই প্রকল্পের যারা কর্মচারী ছিলেন তাদেরকে আসলে এখন প্রকল্প বন্ধ হয়ে যাবে, প্রকল্পটা এবং তাদের চাকরি চলে যাবে, এই নিয়ে নানা ধরনের টেনশন চলছে। তো তাদের কাছ থেকে 20 কোটি টাকা নিয়ে নেওয়া হয়েছিল অগ্রিম, নানান জনের কাছ থেকে নানান সুবিধার কথা বলে, কিন্তু সেই টাকাটা এখন তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে না। তো সেই প্রকল্পেরও যদি বলা হচ্ছে যে এখন বেতন দেওয়ার টাকা নেই, নানা কিছু নেই, সেই বেতন দিতে লাগে, হিসাব করে দেখা গেছে 4 কোটি টাকার মতো। এখন দেখেন মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়, তার কাছে 4 কোটি টাকা নাই, অথচ আসবাব, আপ্যায়ন, গাড়ি, স্টেশনারির পিছনে সে কিন্তু 4 কোটি টাকা খরচ করে ফেলছে। এটা হচ্ছে উন্নয়ন বরাদ্দ এই বছরের। গত অর্থ বছরে এই 4 খাতে সে 20 কোটি টাকা খরচ করেছে। মানে দেখেন উন্নয়ন বরাদ্দে এই খাতে সে যত ব্যয় করে, পরিচালনে গিয়ে সে আলটিমেটলি প্রায় 5 গুণ ব্যয় করে। সুতরাং কিছুক্ষণ আগে আমি যে আপনাদেরকে যে হিসাবটা দেখালাম 2931 কোটি টাকা, আপনি যদি এই বছরের পরিচালন ব্যয় বিস্তারিতটা জানা যেত, একটা অ্যাপ্রক্সিমেটলি বলা যায় এটা অন্তত 2 গুণ থেকে 3 গুণ বেশি হতো এই টাকাটা, বা এমন হতে পারতো 10,000 কোটি টাকার মতোই। আসলে আমার আসলে হিসাবের মানে এটা কোনো আমি জাস্টিফিকেশন পাচ্ছি না আর কি, অন্য সবকিছু বাদ, মোটা দাগের হিসাব দেখি জাস্টিফিকেশন পাচ্ছি না। এখন আপনাদেরকে আমি কতগুলো আপ্যায়নবাজ মন্ত্রণালয়, সেমিনারবাজ মন্ত্রণালয়ের সাথে পরিচয় করাতে চাই। কেন চাই? দেখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উন্নয়ন বরাদ্দের দিক থেকে তার অবস্থান 27 নম্বরে, আপ্যায়নের দিক থেকে সে দ্বিতীয়। এটা কিন্তু এই অর্থ বছরের হিসাব। আপ্যায়নের দিক থেকে সে দ্বিতীয়। আপনি দেখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উন্নয়ন বরাদ্দের দিক থেকে তার অবস্থান 27 নম্বরে, আসবাবপত্র ব্যবহারের দিক থেকে 9 নম্বরে। আপনি দেখেন সেমিনারবাজি করার ক্ষেত্রেও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ে এত সেমিনার কেন করতে হবে? সব মন্ত্রণালয়ের তো আর সেমিনারের এত প্রয়োজন নেই, কেন করতে হবে? আমার কোনো ব্যাখ্যা নাই। দেখেন সে সবচেয়ে বেশি সেমিনারও করছে, র্যাঙ্কিংয়ে সে 5 সেমিনার করার ক্ষেত্রে। আপনি দেখেন গাড়ি হাঁকানো মন্ত্রণালয়ের ক্ষেত্রেও সে হচ্ছে র্যাঙ্কিংয়ে টপ 10-এ আছে। এখন এই মন্ত্রণালয়গুলোর মধ্যে আপনি এমন অনেক মন্ত্রণালয় পাবেন, যেমন ধরেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, হ্যাঁ, এইখানে দেখেন আপ্যায়নের দিক থেকে সে 15 নম্বরে, এইখানে দেখেন সেমিনার করার দিক থেকে সে 10 নম্বরে। শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় হচ্ছে বাজেটের সেই মন্ত্রণালয় যাদেরকে বলা হয় বাজেটের এতিম। বাজেটের প্রায় 0% এদের পিছনে ব্যয় করা হয়, যেটা একেবারে অন্যায্য। আসলে এখানে ব্যয় অনেক বাড়ানোর কথা ছিল, দরকার ছিল। তারা উন্নয়ন বরাদ্দের দিক থেকে তার অবস্থান 47 নম্বরে, সে সেমিনার করার দিক থেকে সে টপ 10-এ খরচের দিক থেকে। এই যে অ্যানোমালিগুলা, এগুলা ধরেন এই যে মোটা দাগে যতটুকু হিসাব আমাদেরকে তারা দিচ্ছে, তার ভিত্তিতেই আমরা এই জিনিসগুলোকে দেখতে পাই এবং আমরা এই ফ্ল্যাগ রেজ করতে পারি। এখন আপনারা চিন্তা করেন তারা যদি আমাদের কাছে আরো ডিটেইলে, যেটা আসলে যেভাবে আমাদের কাছে দেওয়ার কথা ছিল, উচিত ছিল, আরো ডিটেইলে জিনিসগুলো দিত, যেটা জানার আমাদের অধিকার আছে, তাহলে আরো কত কিছু আমরা আসলে বুঝতে পারতাম, আরো কত ডিটেইলে আমরা বুঝতে পারতাম, যেটা আমরা বুঝতে পারছি না। এখন আমি আপনাদেরকে গত 15 বছরের বাজেটের আলটিমেটলি কোন কোন খাতে সবচেয়ে বেশি খরচ হয়েছে সেইটা একটু দেখাবো। এখানে একটা সতর্কতা দেওয়া আছে, 24-25 অর্থ বছরের ক্ষেত্রে প্রস্তাবিত বাজেটের ডাটাটা নেওয়া হয়েছে। এইবার যখন বাজেটটা দিয়েছে অলরেডি এই ডাটাটা সংশোধন হয়েছে, কিন্তু তাতে এই টোটাল জিনিসের ট্রেন্ডের কোনো পরিবর্তন আসলে হবে না, 19-20 হবে আর কি। আপনি দেখেন গত 15 বছরে এই কয়টা খাতে বাজেটের প্রায় 84% খরচ করা হয়েছে। এই খাতগুলো কি কি? সবচেয়ে বেশি টাকা গেছে আসলে সুদ পরিশোধে। তারপরে দেখেন জনপ্রশাসন খাত, সে একটা পাগলা ঘোরা হয়ে গেছে। গত 2018 সালের পর থেকে একদম লাফিয়ে জনপ্রশাসন খাত বাড়ছিল, সেটা আমি দেখাবো একটু পরে কিভাবে। তারপরে দেখেন একটা মেজর সেক্টর গেছে শিক্ষা, প্রতিরক্ষা,
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, স্বাস্থ্য, কৃষি মন্ত্রণালয়, সরকারি কৃষি খাত নয়। এই যে কথাটা লিখলাম সরকারি কৃষি খাত নয়, কেন লিখলাম? তার কারণ হলো আমাদের এখানে গত 15 বছরের বাজেটে এইটা আরেকটা সমস্যা ছিল। আমাদের এখানে মানে সরকার ধরেন সবাই সবকিছু বুঝছে, মানে বুঝতে পারছে, কিন্তু সরকার জনগণকে বোকা ভাবতো। যেমন ধরেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, এটা একটা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে, এটা অবভিয়াসলি এটা বিদ্যুৎ খাতের বরাদ্দ হিসেবে দেখানো যুক্তিযুক্ত। এটাকে বছরের পর বছর দেখানো হচ্ছে এটা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বরাদ্দ, এবং এটার সাথে আবার শিক্ষা খাতকে যুক্ত করে দিয়ে বাজেট উপস্থাপনের সময় তারা দেখায় শিক্ষা ও প্রযুক্তিতে এত বরাদ্দ। এটা কোনো মিনিং নাই। মানে এটা একটা পর্যায়ে গিয়ে সবাই এটা এখন জানে যে রূপপুর পারমাণবিক প্রকল্প আলটিমেটলি কি, কোথায় কোন খাতে যাওয়া উচিত, কিন্তু বছরের পর বছর তারা দেখিয়ে যাচ্ছে। এই সরকার এসেও যে এইটার কোনো চেঞ্জ করেছে না। কৃষি মন্ত্রণালয়ের ক্ষেত্রে আপনারা কৃষি খাত, যেটা সরকারি খাত ধরা হয়, আপনারা অবাক হবেন শুনলে যে কৃষি খাতের ভিতরে ভূমি মন্ত্রণালয় আছে, আপনার মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় আছে, সেটা একটা জাস্টিফিকেশন থাকতে পারে, পরিবেশ মন্ত্রণালয়, তারপরে আপনার দুর্যোগ মন্ত্রণালয়, এইরকম 4-5টা মন্ত্রণালয় মিলে কৃষিখাত ধরা হয়, যেটার ক্ষেত্রে আসলে যথাযথভাবে এটা আসলে জাস্টিফাইড হয় না। ধরেন ওই মন্ত্রণালয়গুলোর কিছু কিছু বরাদ্দ কৃষির সাথে সম্পর্কিত থাকতে পারে, কিন্তু ধরেন আমি দুর্যোগ মোকাবেলা করব, ঠিক আছে, এটা তো শুধু কৃষির ব্যাপার না। আমি পরিবেশ মন্ত্রণালয়, এটা তো শুধু কৃষির ব্যাপার না, এটা তো আরো অনেক কাজ আছে। তাহলে অন্য অন্য কাজের বরাদ্দগুলাকে, অন্য কাজ বাবদ সে যে খরচটা করবে সেইটাকে সে কৃষি খাতে ঢোকাচ্ছে কেন? তার কারণ হচ্ছে কৃষি খাতটাকে বড় করে দেখানোর জন্য। এবং এগুলো একদমই এক ধরনের ছেলে মানুষই, মানে এগুলো একদমই বালখিল্য কাজকর্ম, এগুলো গত 15 বছর ধরেই করে আসছে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, এই বালখিল্য কাজকর্মগুলো যে কেউ যদি একটু মানে ঘাটে এবং একটু মানে তলিয়ে দেখতে চায়, তার চোখে এটা ধরা পড়ে। কিন্তু আমাদের যার যেই মিডিয়া, এটা একটা অবাক বিষয় যে তারা বছরের পর বছর এই সরকারি কৃষিখাত সরকার একটা ছুড়ে দেয়, সরকার একটা বলে, তারা এইটাকেই কোনো রকম প্রশ্ন ছাড়া তারা দিনের পর দিন চালিয়ে গেছে, বছরের পর বছর তারা চালিয়ে গেছে। তারা প্রশ্ন করতে চায় না এগুলো নিয়ে। দু একটা পত্রিকা করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা এটা করে না। তো এই যে 84% খরচ কোথায় হবে সেটা দেখালাম। এখন আসেন বাজেটের এতিম মন্ত্রণালয়, যে বলেছিলাম যে সবচেয়ে কম খরচ হয়েছে গত 15 বছরে কোন দুইটা খাতে? শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আপনি দেখেন বাংলাদেশকে কেউ যদি বলে যে বাংলাদেশ আসলে কাদের দেশ, বাংলাদেশ আসলে মূলত মজুরদের দেশ। বাংলাদেশের বেশিরভাগ মানুষ আসলে কিন্তু শ্রমজীবী মানুষ, নানানভাবে কোনো না কোনো ফর্মে তারা আসলে শ্রমজীবী। সেই মজুরের দেশে আপনার শ্রম এবং কর্মসংস্থান তৈরির পিছনে সে 15 বছরে খরচ করেছে 3070 কোটি টাকা। এটা কয়দিন আগে এসালমের 2টা কোম্পানি যেই যত কোটি টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে তার থেকে কম। তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, যাদের রেমিটেন্সে সরকার ডুগডুগি বাজানোর চেষ্টা করে, এবং এখনো গণঅভ্যুত্থানের পরে বলা হচ্ছে রেমিটেন্স ফ্লো আবার বাড়ছে, প্রবাসীদের নানা অবদান, তো প্রবাসীদের এখানে প্রবাসীদের তো অবদান আছে, তাদের পিছনে মাত্র 7033 কোটি টাকা। দেখেন বাজেটের 0.05% গত 15 বছরে 0.1%। এখন আপনি যদি জিনিসটাকে আরেকটু ঘুরিয়ে আমরা চিন্তা করি যে ঘটনাটা কি দাঁড়াচ্ছে, ধরেন কয়েকদিন আগে আমাদের সুলতান ভাই শ্রম সংস্কার কমিশনের যিনি প্রধান ছিলেন, উনি একটা হিসাব দিলেন যে দেশে এখন মোট শ্রমিকের সংখ্যা 8.5 কোটি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় গত 15 বছরে যত বরাদ্দ দেওয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দটা ছিল গত অর্থ বছরে, সেটা ছিল 462 কোটি টাকা প্রস্তাবিতটাতে। তো সেই হিসাবে দেখা যায় যে শ্রমিক সংক্রান্ত কাজে এটা কিন্তু সর্বোচ্চ গত 15 বছরের মধ্যে ওই বছরই সর্বোচ্চ ছিল। তো ধরলাম যে এইটাই এভারেজ। তাতেও দেখা যাচ্ছে শ্রমিক সংক্রান্ত কাজে, শ্রমিকের স্বার্থ সংক্রান্ত কাজে সরকার শ্রমিক প্রতি আসলে 54 টাকা ব্যয় করে বছরে। তো এইটা বাজেটের একটা অন্যতম প্রধান দিক যেটা আমাদের মাথায় রাখা উচিত, এবং এইটা হচ্ছে বাজেটের সেই শ্রেণী চরিত্র যেটা মাথায় না রাখলে আমরা আসলে এই বাজেটের আসল এসেন্সটাকে আমরা ধরতে পারবো না, বাজেটের রাজনীতিটাকে আমরা ধরতে পারবো না। এখন এই যে বাজেটের 15 বছরের বাজেটের তো কতগুলো হিসাব দেখালাম। এখন ধরেন 15 বছরের বাজেটের দ্বিতীয় যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে যে এটা বাজেটের অর্থায়নের সমস্যা। অর্থায়নের ক্ষেত্রে ধরেন আমাদের এখানে একটা প্রধান জিনিস ছিল যে বাজেটের যে কর আহরণ করা হয়, কর আহরণের একটা আছে প্রত্যক্ষ কর, একটা আছে পরোক্ষ কর। প্রত্যক্ষ কর মানে হচ্ছে আমার আয় কর, পরোক্ষ কর হচ্ছে ভ্যাট, আমার নানা ধরনের সাবসিডিয়ারি শুল্ক, এই নানানভাবে। যেটা পরোক্ষ কর হচ্ছে এই কারণে বলে যে আপনি এটা সরকার আরোপ করে, দিন শেষে এটা গিয়ে এন্ড ইউজারের গায়ে গিয়ে পড়ে, মানে আমার আপনার উপরে পড়ে। তো এইটা এখন মেইন স্ট্রিমের অর্থনীতিবিদরাই বলছেন যে এই যে বছরের পর বছর পরোক্ষ কর মানে ভ্যাটের অংশ, সাবসিডিয়ারি যে শুল্ক সেগুলোর অংশ, এই অংশগুলো যে এই অংশটার পরিমাণ যে বেশি,
আপনার এই রেভিনিউ মোবিলাইজেশনের ক্ষেত্রে, সেটা একটা সমস্যা। এবং দুনিয়ার যে কোনো দেশ যারাই কিনা এই মিডল ইনকাম কান্ট্রি হতে চেয়েছে বা তারপরের দিকে যেতে চেয়েছে, তারা কিন্তু এই জায়গাতে একটা বড় সংস্কার করেছে। তাদের অর্থায়নের একটা প্রধান অংশ আসে আসলে প্রত্যক্ষ কর থেকে, মানে যেটাকে বলে আয়কর। তো সেই আয়করের, আমি এই স্লাইডটাতে একটু পরে আসি, সেই আয়করের এইবারের যেই হিসাব, মানে এইবারের যে ট্যাক্স রেটটা হিসাব দেওয়া হয়েছে, আপনি দেখেন আগামী অর্থ বছর থেকে 3,75,000 টাকা পর্যন্ত আপনার শূন্য ট্যাক্স দিতে হবে, তারপরে পরবর্তী 3 লাখে 10%। এটার মিনিং কি? এই অর্থ বছরে ধরেন 3,50,000 পর্যন্ত জিরো ট্যাক্স, তারপরে পরবর্তী 1 লাখে 5% ট্যাক্স। এটার মিনিং হচ্ছে যে কিনা মাসে ধরেন 37,500 টাকা ইনকাম করে, সে এই অর্থ বছরে হয়তো সে 5,000 টাকা ট্যাক্স সে দিবে, আগামী অর্থ বছরে গিয়ে তাকে দিতে হবে 7,500 টাকা ট্যাক্স। কিন্তু যে কিনা মাসে 4 লাখ টাকার উপরে ইনকাম করে, তার আসলে তেমন কিছু ট্যাক্স বার্ডেন হবে না। এবং অন্য আরেকটা হিসাবে আমি কয়েকদিন আগে আরেকজনের কাজ দেখলাম, স্নেহাশিস নামের একজন গবেষক, উনি কাজ করেছেন সিপিডির প্রোগ্রামে ছিল আর কি। দেখলাম যে উনি একটা হিসাব দিয়েছেন যে যারা কিনা মাসে যা 6 লাখ টাকা ইনকাম করেন, তার ট্যাক্স বার্ডেন বাড়বে মাত্র 2.5%, আর যে কিনা নিচের টায়ারে তার ট্যাক্স বার্ডেন বেড়ে যাবে হচ্ছে 12%, 13%। মানে সোজা কথা, যে কিনা মধ্যবিত্ত, যে 70,000, 80,000, 1 লাখ টাকা ইনকাম করে মাসে, তাদের উপরে আলটিমেটলি এই ট্যাক্স বার্ডেনটা বেশি হবে। এবং এইখানে আমাদের এখানে একটা বৈষম্য বিরোধী আন্দোলন হইলো। তো সেইখানে এখন দেখা যাচ্ছে যে এই ট্যাক্সেশনের ক্ষেত্রে নতুন করে আবার একটা বৈষম্য তৈরি করা হচ্ছে। এবং এটা পুরোপুরি বৈষম্যমূলক, এটা অনতিবিলম্বে সরানোর কথা ছিল, কিন্তু সেটা সরেছে বলে আমি এখন পর্যন্ত জানি না। প্রিমা আজকের ইয়েটা দেখেছেন কিনা, আমি এটাকে একটু সাইড করে রাখি, এটা বারবার পড়ে যাচ্ছে। তো আজকেটা আমি এখনো খোঁজ নিতে পারি নাই যে এটা সরানো হয়েছে কিনা। তো এইখানে ধরেন যেই ট্যাক্সেশনটা আছে, ধরেন সর্বশেষ এই যে দেখেন আগামী অর্থ বছর থেকে পরবর্তী 3 লাখ পর্যন্ত 30%, মানে একটা পর্যায়ের পরে গিয়ে একটা বড় ট্যাক্সই তাকে দিতে হয়। যা আছে এইটাও যদি তারা এক্সিকিউট করতে পারতো, তাহলে কিন্তু আমার একটা বিশাল অঙ্কের টাকা আসতো। সমস্যাটা হচ্ছে এইখানে নিচের টায়ারে আপনার ঠিকই ট্যাক্সগুলো আদায় হয়, উপরের টায়ারে গিয়ে ট্যাক্সটা আদায়ই হয় না। আমি যারা কিনা এখন ফ্রিল্যান্সিং করেন, তাদের হয়তো এটা নিয়ে অভিজ্ঞতা থাকতে পারে। ধরেন আপনি বছরে আপনি হচ্ছে 3টা খ্যাপ মারলেন, অনলাইনের ফ্রিল্যান্সিং এর কাজ পেলেন, 3টা কাজে আপনি, বিদেশ থেকে কাজ আসলো, আপনি ঘরে বসে কাজ করছেন, 3টা কাজে আপনি 1 লাখ 1 লাখ করে 3 লাখ টাকা পেলেন। আপনার ব্যাংকে টাকাটা আসবে, এআইটি কেটে রাখবে 10,000 থেকে 12,000 করে, 3 12 36,000 টাকা। আপনার কিন্তু বছরের টোটাল ইনকাম 3 লাখ হচ্ছে, অথচ আপনি 36,000 টাকা ট্যাক্স দিয়ে ফেললেন সরকারকে। এই 36,000 টাকা কিন্তু সরকার আপনাকে ব্যাক করছে না। অথচ বিপরীতে আমরা যেটা দেখতে পাচ্ছি, এগুলো কয়েকটা সংবাদ, এগুলো দেখলে এটা আমি বিস্তারিত আলাপে যাব না। যেটা দেখতে পাচ্ছি, দেখেন 2023 সালে শুধুমাত্র কর ফাঁকিতে রাজস্ব ক্ষতি হয়েছিল 2,26,000 কোটি টাকা। মানে এই টাকাটা ধনীদের কাছ থেকে উঠানোর কথা ছিল গভর্নমেন্টের, সে ব্যর্থ হয়েছে। সামিটের 2 কোম্পানি কর ফাঁকি দিয়েছে 1100 কোটি টাকা। এটাই সাম্প্রতিক সময়ের খবর আর কি। বিদেশি নাগরিকরা এখন কর ফাঁকি দিচ্ছেন। 3 বছরে এসালমের 2 প্রতিষ্ঠানে 3,538 কোটি টাকা ভ্যাট ফাঁকি। যেটা বলছিলাম যে শ্রম মন্ত্রণালয়ের 15 বছরের বরাদ্দ থেকে ওদের 2 বছরের ভ্যাট ফাঁকি বেশি, একটু বলেছিলাম না সেটা। দিনে 6 লাখ টাকা কর ফাঁকি দিচ্ছিল রয়্যাল টোবাকো, দিনে, মাসে না। বছরে 5,000 কোটি টাকা রাজস্ব ফাঁকি দেয় সিগারেট কোম্পানিগুলো। এবং এই যে এগুলার সাথে আপনি যদি শেষ তথ্যটার দিকে তাকান, পোশাক শিল্পের আড়ালে 64,000 কোটি টাকা পাচার। এই যারা কিনা এই অতি ধনী, এদের মধ্যে পোশাক শিল্প মালিকরা কিন্তু আছেন। একদিকে তাদের কাছ থেকে এই ট্যাক্সটা আদায় করা হয় না, অন্যদিকে এই টাকাটা আসলে পাচার হয়ে যায়। এবং এটা কিন্তু গত 15 বছরের বাজেটের অর্থায়নের প্রধান জিনিস। এই জিনিসের কোনো মীমাংসা এই অর্থ বছরে আসলে হওয়ার কোনো সুযোগ দেখা যাচ্ছে না। এখানে শুরুতে একটা আলাপ হয়েছিল যে কালো টাকার কথা। আসলে কালো টাকা শব্দটা ব্যবহার করা আমি মনে করি ভুল, এটা একটা রেসিস্ট কথা। এটা একটা শব্দ হতে পারে অবৈধ টাকা বা অপ্রদর্শিত আয়। তো এইবারের বাজেটেও কিন্তু সেই জিনিসের প্রভিশনগুলো আছে, অপ্রদর্শিত আয়কে বৈধ করার। মানে আপনি ট্যাক্স ফাঁকি দিয়েছেন, আয় প্রদর্শন করেন না, অবৈধভাবে টাকা ইনকাম করেছেন, দিন শেষে আমি আপনাকে সুযোগ করে দিব। মানে আমার তো আপনাকে ধরার কথা যে ভাই হয় তুমি বাজেয়াপ্ত করো বা কিছু একটা করো, আমি আপনাকে সুযোগ করে দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে তুমি অমুক খাতে একটু বিনিয়োগ করো, তাহলে তোমার এই টাকাটাকে আমি আর তোমাকে ধরবো না, তুমি তাহলে ক্লিন হয়ে গেলা। তো এইটা বাজেটের অর্থায়নের গত 15 বছরের এই চেহারাটুকু ছিল। বাজেটের গত 15 বছরের আরেকটা যেটা মেজর সমস্যা ছিল, সেটা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে বাজেটের ব্যবহার। সেটা কীরকম? ধরেন আমাদের বাজেটগুলোতে আমলাবিলাস হয়েছে, এবং আমলাবিলাসের রাস্তাটা কি, চেহারাটা কি আপনি দেখেন। এই যে বলেছিলাম জনপ্রশাসন খাতের ব্যয়, আপনি এটা অ্যাকচুয়াল অঙ্কে দেখা, আপনি দেখেন জাতীয় বাজেট এই 16 বছরে 7.5 গুণ বেড়েছে টাকার অঙ্কে।
জনপ্রশাসন খাতের ব্যয় টাকার অঙ্কে বাড়ানো হয়েছে 22 গুণের বেশি, এবং এই মুহূর্তে গত অর্থ বছরে যেটা ছিল এইটা 5/1 25%-এর বেশি। এবার সংশোধিত প্রস্তাবিততে একটু কম আসছে, 23%-এর মতো। কিন্তু ধরে নিতে পারেন যে আমরা 4/1 জনপ্রশাসনে চলে যাচ্ছে। এখন এই কাজটা যে করা হয়েছে, আপনি খেয়াল করে দেখেন কোন সময় থেকে শুরু হয়েছে। এই যে বললাম বাজেটে সবকিছু প্রতিফলন হয়, সরকার আসলে কি করতে যাচ্ছে। দেখেন 15-16-17 অর্থ বছর থেকে জনপ্রশাসন জাম দেওয়া শুরু করেছে, এবং এটা হচ্ছে ঠিক সেই সময়টা যে সময় থেকে হাসিনা উত্তরোত্তর ফ্যাসিস্ট হওয়া শুরু করেছিলেন। ফ্যাসিস্ট হওয়ার জন্য তার যেটা দরকার হয়ে পড়েছিল আমলাদেরকে পকেটে রাখা, বেশি বেশি করে আমলাদেরকে আরো সুযোগ সুবিধা দেওয়া, এবং সেটারই প্রতিফলন এটা ঘটেছে। এখন গত অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে আপনার আমলাদের পিছনে জনপ্রশাসন খাতে বরাদ্দ ছিল আসলে 1,75,000 কোটি টাকা, এবং এটা হচ্ছে হাসিনার আমলের দেওয়া হাসিনার বাজেট। একটা অভ্যুত্থানের পর একটা সরকার আসলো, তার তো প্রথম কাজ ছিল হাসিনা যেই জায়গাগুলোতে রাজনৈতিকভাবে বাজেটকে ব্যবহার করেছে সেই জায়গাতে হাত দেওয়া। তাহলে সবার আগে জনপ্রশাসনে হাত দেওয়া। তাহলে এক্সপেক্টেড কাজটা কি ছিল, যে জনপ্রশাসনের 1,75,000 কোটি টাকার ব্যয়টাকে সরকার গ্রহণযোগ্য মাত্রায় কমিয়ে নিয়ে আসবে। আমরা যেটা দেখলাম গত অর্থ বছরের হাসিনা চলে যাওয়ার পরে বাজেটের তো একটা সংশোধিত বাজেট হয়েছে, সেই সংশোধিত বাজেটে 1,75,000 কোটি টাকা তো কমেই নাই, উল্টা আরো 12,000 কোটি টাকা বেড়ে গেছে। 1,88,000 কোটি টাকা এ যাবৎকালের সর্বোচ্চ ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে জনপ্রশাসনের কাছে দেওয়া হয়েছে। এখন এইবারের বাজেটেও বলা হচ্ছে যে এইবারের বাজেট সংকোচনমূলক বাজেট। আগের বারের বাজেট ছিল 7,97,000 কোটি টাকা, এবার হচ্ছে 7,90,000 কোটি টাকা। অনেকগুলো জায়গাতে এবারের বাজেটে সংকোচন হয়েছে কিছু কিছু জায়গায়। বেশিরভাগ খাতে যেখানে সংকোচন করা হচ্ছে, এইবারের বাজেটও জনপ্রশাসনের এই যে উলম্ফন এটা কিন্তু থামে নাই, এবং এইটা একটা খুব সিরিয়াস কনসার্নের বিষয়, এবং এটা একটা ইন্ডিকেটর যে বাজেটের ক্ষেত্রে আমাদের অন্তর্বর্তী সরকার অবশ্যই এবং অবশ্যই নতুন কোনো পথে হাঁটছেন না। এখন এখানে আমাদের যে প্রশ্নটা করা উচিত, হাসিনার আমলাদেরকে পকেটে রাখা খুব দরকার ছিল। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা নিজেরাই মাঝে মাঝে বলেন যে জনপ্রশাসন খাতের আমাদের আমলাতন্ত্র ব্যুরোক্রেসি তাদেরকে সহায়তা করছেন না, নানান সমস্যা করছেন, এই করছেন সেই করছেন। তো যারা আপনাদেরকে সহযোগিতা করছেন না, যাদের আপনারাই বুঝতেছেন যাদের ভিতরে এত ধরনের সমস্যা আছে, তাহলে তাদের বরাদ্দ আপনি কেন বাড়াচ্ছেন? হাসিনার তাদেরকে পকেটে রাখার দরকার ছিল ফ্যাসিবাদী হয়ে ওঠার জন্য, তাহলে আপনার উদ্দেশ্যটা কি? এই প্রশ্নটা আমরা করতে চাই। এই প্রশ্নের কোনো জবাব আমরা এখন পর্যন্ত পাইনি। এবং আমি কিছু তুলনা দেখাই জনপ্রশাসন খাত কিভাবে বেড়েছে। ধরেন বাজেটের মেজর, যে কোনো দেশের বাজেটের একটা মেজর খাত হচ্ছে শিক্ষা খাত, এবং আমাদের এখানেও কিন্তু শিক্ষা খাতে একটা সময় 15%-এর মতন ব্যয় হতো। এখনো তাই হয়, একটু কম হয় আর কি। আপনি দেখেন শিক্ষা খাতে একটা দীর্ঘ সময় শিক্ষা খাতের ব্যয় জনপ্রশাসনের থেকে বেশি ছিল বাজেটের শতাংশের হিসেবে। এইটাও একটা ব্যাপার। আমাদের এখানে ধরেন বাজেট আসলে যে বলে বাজেট বেড়েছে, বরাদ্দ বেড়েছে, কমেছে, এটা বলে টাকার অঙ্কে, আসলে এটা বলাটা জাস্টিফাইড না। এটা বলতে হয় শতাংশের হিসেবে। আসলে শতাংশের হিসেবে যদি বাজেট বাড়ে তাহলে আসলে আপনার বাজেটটা বেড়েছে। শতাংশের হিসেবে যদি বাজেটটা না বাড়ে, আসলে এটা আসলে বাজেটের বাড়ে নেই। মিনিংটা এইভাবে আসলে রাখা উচিত। তো সেই শতাংশের হিসেবে আপনি দেখেন শিক্ষা খাত দীর্ঘ সময় জনপ্রশাসনের উপরে ছিল, শেষের দিকে এসে আর পারে নাই। এবং এই চিত্রটা প্রতিরক্ষা এবং জনশৃঙ্খলা নিরাপত্তা দুই হেভিওয়েট খাত, সেই দুই হেভিওয়েট খাত মিলিয়ে যে বাজেট, সেটাও শেষ পর্যন্ত জনপ্রশাসনের সাথে পারে নাই। দেখেন অবস্থাটা। স্বাস্থ্য খাত, বলাই বাহুল্য স্বাস্থ্য খাতের অবস্থা খুবই করুণ। পার্থক্যটা দেখেন। এখন এই যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনার থেকে বের হয়ে আসাটা খুব দরকার ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য, কিন্তু আমরা এখানে আসলে হতাশ হওয়া ছাড়া আর কোনো রাস্তা এই মুহূর্তে আপাতত আমাদের সামনে নাই, কারণ যা ঘটছিল তাই ঘটছে জনপ্রশাসনের খাতে। বাজেটের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের দ্বিতীয় আরেকটা যেটা ট্রেন্ড ছিল গত 15 বছরে, সেটা হচ্ছে, সেটাকে আমি নাম দিয়েছি প্রকল্প বিলাস। সেটা কিরকম, কয়েকটা শিরোনাম দেখেন। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প বাংলাদেশে, সবচেয়ে ব্যয়বহুল পোর্ট, সবচেয়ে ব্যয়বহুল বিআরটি লাইন, মহাসড়ক নির্মাণে সবচেয়ে বেশি ব্যয়, মেগা প্রকল্পের বেশিরভাগ নির্মাণ ব্যয় ক্ষেত্রে বিশ্বের শীর্ষে বাংলাদেশ। আপনি গত 15 বছরে যদি ঘাটেন, এরকম অসংখ্য রিপোর্ট পাবেন। যতগুলো মেগা প্রকল্প আছে তার একটা বড় অংশে আপনি দেখবেন যে এই ধরনের বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প। এই যে প্রকল্পগুলো গত 15 বছরে নেওয়া হয়েছে মেগা প্রকল্পের নামে, এই প্রকল্পগুলোর মধ্যে ঠিকঠাকভাবে মূল্যায়ন করলে এর একটা বড় অংশই আসলে নেওয়ার কথা ছিল না। ওই যে আমি বললাম, আমি যদি সর্বজনের দৃষ্টিকোণ থেকে দেখতাম, আমি যদি গণতন্ত্রের দৃষ্টিকোণ থেকে দেখতাম, সর্বপ্রাণের দৃষ্টিকোণ থেকে দেখতাম, এই মেগা প্রকল্পগুলোর অনেকগুলোই আসলে হইতো না। এই মেগা প্রকল্পগুলোর অনেকগুলোই আসলে মনে হতো যে এটা অপ্রয়োজনীয়, এটা আমার দরকার নেই। যেমন ধরেন আপনার এখন এই মুহূর্তে বাংলাদেশে কয়দিন আগে আন্দোলন চললো পান্থকুঞ্জ নিয়ে, যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের
যে মূল নকশা ছিল সেই মূল নকশা পরিবর্তন করে সেখানে র্যাম বানানো হলো। বিশ্বের সবচেয়ে দূষিত অঞ্চলগুলোর একটা হচ্ছে ওই হাতিরঝিলের ওই অংশটা এবং ওই কলাবাগানের ওই অংশটা এলাকার মধ্যে। সেই জায়গায় একটা পার্ক অত্যন্ত জরুরি ছিল, অথচ সেই পার্কটাকে ধ্বংস করে দেওয়া হলো উন্নয়ন প্রকল্পের নামে। তাহলে সর্বজনের দৃষ্টিকোণ থেকে আপনি যখন দেখবেন, আপনি কিন্তু তখন আপনার পুরো চিন্তাটা অন্যদিকে চলে যাবে, আপনার আপনার অ্যানালাইসিস অন্যদিকে চলে যাবে। তো সেইটাই এই প্রকল্প বিলাসগুলো কিন্তু বাজেটে হয়েছে। এটার ইমপ্লিকেশন কি? এই প্রকল্প বিলাসের ইমপ্লিকেশন কি? একটা ইমপ্লিকেশন হচ্ছে প্রচুর লুটপাট। কি পরিমাণ লুটপাট হয়েছে সেই হিসাবটা আমি সামনে দেব। সেকেন্ড ইমপ্লিকেশন হচ্ছে এই যে এটা সুদ। বাজেটের যে একটা বললাম যে বাজেটের সবচেয়ে বেশি খরচ হয়েছে গত 15 বছরে সুদ পরিশোধে। এই যে প্রকল্প বিলাস করা হয়েছে, বিশ্বের নানান ব্যয়বহুল প্রকল্প, বিশ্বের শীর্ষ ব্যয়বহুল প্রকল্প, এগুলা করতে গিয়ে তো তাকে লোন করতে হয়েছে। সেই লোনের যে সুদ, সেই সুদের এই পরিস্থিতি গত 15 বছরে, এবং এটা প্রায় কনসিস্টেন্ট। আপনি দেখেন 14 থেকে 15%, 16%, এবং এটা বাড়ছে আসলে ওভার ইয়ার ট্রেন্ডটা আপনি দেখেন, ট্রেন্ডটা উপরে। তো 15 বছরের বাজেটের রাজনৈতিক ব্যবহারের থার্ড যেটা চেহারা, সেটা হচ্ছে আপনাকে সামরিক খাতে দেখতে হবে। সামরিক খাতে আপনি খুশি হতে পারেন যে আপাত দৃষ্টিতে নিচেরটা হচ্ছে আপনার সরকারি হিসাব, যে নীল লাইনটা, লাল লাইনটা হচ্ছে বিশ্বব্যাংকের হিসাব। তো আপনি খুশি হতে পারেন, ব্যয় তো কমছে শতাংশের হিসেবে। যেটা কোশ্চেন সেটা হচ্ছে আপনি দেখেন নীল লাইনের থেকে লাল লাইনের দূরত্বটা দেখেন, মানে প্রায় 2% বেশি। বিশ্বব্যাংকের হিসাবে বলছে যে আপনার সরকারের একটা অর্থ বছরে সরকার সামরিক খাতে যত ব্যয় করে বাজেটের যত শতাংশ, গত 15 বছর ধরেই দেখা যাচ্ছে আসলে সে আসলে তার থেকে 2% বেশি করে। এখন বিশ্বব্যাংকের এই ডাটাটা ক্যালেন্ডার ইয়ার, আর সরকারেরটা হচ্ছে আপনার অর্থ বছর। সরাসরি তুলনীয় না, কিন্তু মোটা দাগে তুলনীয়। এবং এই যে বিশ্বব্যাংকের অর্থ বছরের ডাটা, এইটাকে বাংলাদেশ সরকার কখনো চ্যালেঞ্জ করেছে যে এটা আজ পর্যন্ত শোনা যায়নি। তার মানে এই ব্যয়টা, এই যে বাড়তি ব্যয়, যেটা আমরা জানি না, আমাদেরকে জানতে দেওয়া হয় না এই ব্যয়টা আসলে হয়, সেটা আমরা জানি না, আমাদেরকে সামনে প্রকাশ করা হয় না। এই ঘটনাটা ঘটছে। এখন এই যে রাজনৈতিকভাবে বাজেটকে ব্যবহার করতে গিয়ে বাজেটের আরো একটা কাজ করা হয়েছে, সেটা হচ্ছে পুলিশীকরণ করা হয়েছে। এই যে কয়দিন আগে গণ অভ্যুত্থানে আপনার পুলিশ এইভাবে গুলি চালালো, কেন পুলিশ এই গুলিটা চালাতে পারলো, তার কারণটা হচ্ছে বাজেটের দিকে আপনাকে তাকাইতে হবে। আমরা যদি ওই সময়ে জননিরাপত্তা খাতে, জনশৃঙ্খলা খাতে বাজেটের যে বরাদ্দের লাফ দেওয়া হচ্ছে, সঠিক সময়ে যদি আমরা ওইটা নিয়ে হাউকা শুরু করে দিতে পারতাম, পুলিশের বরাদ্দ কাটছাট করতে পারতাম, পুলিশের কাছে অস্ত্র কেনার টাকাই থাকতো না। মানে এই যে নানান রকমের বিশাল বিশাল সাজোয়া যান, এই সেই, আমি আলটিমেটলি সেখানেই তাকে আটকাতে পারতাম, কিন্তু সেই আলাপটা আমাদের হয় নাই। এখন এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, সাধারণত কি হয় বাজেটে, প্রস্তাবিত বাজেটের থেকে অ্যাকচুয়াল বাজেট কম হয়, তাই না? এটাই হয়, পুরোটা খরচ করতে পারে না, পুরো টাকাটা ওঠে না। কিন্তু এই প্রতিরক্ষা খাত আর জননিরাপত্তা ও জনশৃঙ্খলা খাতে গত 15 বছরের মধ্যে দেখা গেছে প্রতিরক্ষা খাতে 9 বছরই সামরিক খাতে প্রস্তাবিত বাজেট থেকে প্রস্তাবিত যে বাজেটটা পাশ হয়েছে তার থেকে প্রকৃত খরচটা বছর শেষে বেশি করেছে। 15 বছরের মধ্যে 9 বছর প্রতিরক্ষা খাতে। আর হচ্ছে জনশৃঙ্খলা নিরাপত্তা খাতে 8 বছরে এই কাজটা বেশি করা হয়েছে, যে প্রস্তাবিত বাজেটের থেকে অ্যাকচুয়ালি খরচটা অনেক বেশি করা হয়েছে। অ্যাকচুয়ালি খরচটা কত বেশি? টোটালটা হিসাব করলে 19,737 কোটি টাকা। এই যে 19,737 কোটি টাকা বেশি খরচ করা হলো প্রতিরক্ষা এবং আপনার এই জনশৃঙ্খলা নিরাপত্তা খাতে, আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়েছিল? নেওয়া হয়নি। এই বাজেট পাশ হয়ে যাওয়ার পরে যখন সংশোধন হয়, তখন কিন্তু আর এটা নিয়ে কোনো আলাপ হয় না। আমরা এটা জানিও না। আমরা কখন জানি? 2 বছর পরে, 1 বছর পরে, 2 বছর পরে আসলে জানি, যখন অ্যাকচুয়াল হিসাবটা আসে। তো এই যে 19,737 কোটি টাকা বেশি খরচ করা হলো, এই টাকাটা আসলে কতটা বেশি, এটা বোঝার জন্য এটা একটা তুলনা। এই টাকাটা 2011-12 অর্থ বছরের সমগ্র শিক্ষা বাজেটের থেকে বেশি। এই টাকা 18-19 অর্থ বছরের প্রাথমিক গণশিক্ষার মোট বাজেটের প্রায় সমান। এইটা 18-19-এর সমগ্র স্বাস্থ্য বাজেটের থেকে বেশি। এবং এই যে কয়টা মন্ত্রণালয় এখানে আছে, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, যুব ক্রীড়া, পরিবেশ, ভূমি মন্ত্রণালয়, এই সব কয়টা মন্ত্রণালয় 15 বছরে টোটাল যত খরচ করেছে, এই টাকাটা তার থেকে বেশি। এই যে আপনি সামরিক বাহিনী আর পুলিশ বাহিনীর পিছনে আপনার ইচ্ছা মতন আপনি এই কাজগুলো করছেন রাজনৈতিক কারণে, কোনো প্রশ্ন ছিল না, কোনো প্রশ্ন আসলে উঠতো না, এবং এখন পর্যন্ত এই প্রশ্নগুলো আসলে উঠছে না। কেন উঠছে না? সম্প্রতি পুলিশ একটি আবদার করেছে, দেখলাম পুলিশ সপ্তাহ চলার সময়, যে তাদের ওই যে মানে হেলিকপ্টার টিম লাগবে, মানে মামাবাড়ির আবদার আর কি। র্যাব দিয়ে গুলি করে আমাদের আসলে তাদের পোষায় নেই, এখন হচ্ছে নতুন করে তাদের মামাবাড়ির আবদার, তাদের হচ্ছে হেলিকপ্টারের ওই টিম, সেটাকে অ্যাকচুয়াল নামটা আমি এখন ভুলে গেছি, এই জিনিস তাদের লাগবে। এবং তাদের নানা ধরনের উইপন লাগবে, এই লাগবে, সেই লাগবে, নানান কিছু। আমার তো প্রশ্ন করতে হবে, ভাই কেন দিব তোমারে?
এবং এই যে শৃঙ্খলা ও নিরাপত্তা খাতের বরাদ্দ দেখায়, এইটা আলটিমেটলি জনশৃঙ্খলা এবং নিরাপত্তা দিচ্ছে নাকি আমার নিরাপত্তা হরণ করছে, আলটিমেটলি তো আমার সেই প্রশ্নটা করতে হবে। তো এই যে 19,000 আপনার 737 কোটি টাকা, এটা দিয়ে গত 15 বছরে সরকার শ্রমিকদের পিছনে যে ব্যয় করেছে, নগণ্য ব্যয়, সেটাকে 6.5 গুণ আসলে বৃদ্ধি করা যেত। এই টাকাটা আসলে এত বড় টাকা। এখন আমি আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে। আওয়ামী লীগ সরকার রাজনৈতিকভাবে বাজেটের আরেকটা জায়গাতে খুব একদম কনসিস্টেন্ট কিছু কাজ করেছে, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আর ধর্ম মন্ত্রণালয়। এই দুইটা মন্ত্রণালয়ও আপনি প্রস্তাবিত বাজেটের থেকে অ্যাকচুয়াল বাজেটে খরচ বেশি করেছে, এই ট্রেন্ডটা আছে। এবং এই ক্ষেত্রে সবচেয়ে বেশি আপনার ট্রেন্ডটা হচ্ছে ধর্ম মন্ত্রণালয়। 15 বছরের মধ্যে অন্তত 12 বছরই সে প্রস্তাবিত বাজেটের থেকে বেশি খরচ করেছে অ্যাকচুয়াল টার্মসে। এখন তারা এটা কেন করেছে? এটার একটা অন্যতম কারণ হচ্ছে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার জন্য। এবং আপনারা শেষের দিকে যদি দেখেন, ধর্ম মন্ত্রণালয়ের নামে এমন সব প্রকল্প নেওয়া হয়েছে যেটা একদিকে তো লুটপাট, দ্বিতীয় দিকে আপনারা যদি কমই জননী খেতাব দেওয়ার কথা মাথায় রাখেন এবং ওর পরবর্তীতে যা যা হয়েছে সেগুলো মাথায় রাখেন, তাহলে আপনারা এটার সাথে এটার কেন এটা হয়েছে এটা অনুমানটা করতে পারবেন। এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বলা বাহুল্য, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে কীভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে, তাদের ক্ষেত্রেও তাই। মানে আপনি মুক্তিযুদ্ধ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, বাংলাদেশের জাতীয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, বাট বাজেটের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় না। আমি যদি প্রস্তাবিত বাজেটের থেকে অ্যাকচুয়াল বাজেটে খরচ বাড়ে, আমার অনেক গুরুত্বপূর্ণ খাত পড়ে আছে। আমার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এটা করার কথা না, কারণ ভাতা তো আর আপনি বাড়াচ্ছেন না। মুক্তিযোদ্ধা ভাতা তো আপনি যা দিচ্ছেন তাই দিচ্ছেন। তাহলে আপনি কিসে বরাদ্দ বাড়াতে পারেন? অমুক জায়গায় অমুক ইতিহাস সংরক্ষণ প্রকল্প, তমুক এই সেই, সেটা পরেও করা যেতে পারে। এইভাবে আপনি জনগণের অনুমতি ছাড়া বছরের পর বছর আপনারা এই কাজ করেছেন। তো এই দুই মন্ত্রণালয় মিলে কত বেশি খরচ করেছে এইভাবে? 3,387 কোটি টাকা। মানে 15 বছরে শ্রম মন্ত্রণালয়ের মোট বাজেট থেকে আপনার 817 কোটি টাকা বেশি। তো এই রাজনৈতিক উদ্দেশ্যে বাজেটের এই ব্যবহারগুলো, এটা হচ্ছে আমি মেজর কয়েকটা জায়গা বললাম, এরকম আরো কতগুলো জায়গা আছে, যেমন ধরেন বিদ্যুৎ খাত, পরিবহন খাত, হ্যাঁ, কিন্তু সেইখানে সরাসরি ঠিক ওইটাকে রাজনৈতিক উদ্দেশ্যে ওই জায়গাগুলোতে বরাদ্দ অনেক বাড়ানো হয়েছে এটা বলা যাবে না, কারণ ওইখানে একটা প্রধান কাজ আসলে ছিল, উদ্দেশ্য ছিল মূলত লুটপাটের কারণে, সেটা ভিন্ন আলাপ। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে যদি আমরা খেয়াল বলতে চাই, গত 15 বছরে এই যে 4টা মন্ত্রণালয় বললাম, প্রতিরক্ষা, জনপ্রশাসন, জনশৃঙ্খলা, নিরাপত্তা, ধর্ম এবং মুক্তিযুদ্ধ, এই 5টাকে হাইলাইট করে রাখতে হবে। গত 15 বছরের বাজেটে এটা প্রধান চরিত্র ছিল। এবার আসেন গত 15 বছরের বাজেটের আরেক সমস্যা, সেটা হচ্ছে জনগুরুত্বপূর্ণ খাতে শতাংশের হিসেবে ক্রমাগত বাজেট হ্রাস করা হয়েছে। এটা নিয়ে আমি বেশি ডিটেল বলবো না, কারণ এই আলাপ যথেষ্ট এই আলাপ হয় আসলে, ঠিক আছে? আমি জাস্ট দেখিয়ে যাবো। দেখেন শিক্ষা মন্ত্রণালয় ট্রেনটা দেখেন, ট্রেনটা হচ্ছে এটা আসলে ডাউনওয়ার্ড। যত দিন যাচ্ছে শতাংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের আসলে বরাদ্দ কমছে। এখন শিক্ষা মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছিল 16-17 অর্থ বছরে। কিন্তু এটা বলার আগে অন্য একটা কথা বলি। ধরেন আমাদের এখানে কমন একটা পারসেপশন আছে না, যে শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে হবে, জিডিপির 20% বরাদ্দ দাও। আপনি দেখবেন যে প্রত্যেকের বাজেটের আগে দিয়ে নানান ছাত্র সংগঠন, রাজনৈতিক সংগঠন তারা এটা বলে। দাবিটা একদিক থেকে জাস্টিফাইড, বাট একটু আগে আপনাদেরকে যেই বাজেটের স্বচ্ছতা এবং জবাবদিহিহীনতার যে চিত্রগুলো দেখালাম, তার ভিত্তিতে যদি বাজেটে জিডিপির 20% বরাদ্দ দিয়েও থাকে শিক্ষা খাতে, বা জিডিপি 5% বা বাজেটের 20%, আমি আপনি কি শিওর হইতে পারবো যে এটা আলটিমেটলি শিক্ষার উন্নয়নে ব্যয়িত হবে? কোনো সুযোগ আছে? নাই। এই কারণেই আমি যে শুরুতে আপনাদেরকে বললাম, বাজেটের স্বচ্ছতা এবং জবাবদিহিতা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে স্বচ্ছতা এবং জবাবদিহিতা অত্যন্ত জরুরি। এই কারণে জরুরি, কারণ আমি যদি শিক্ষা খাতে 20 কেন, আমি যদি 30% বরাদ্দ রাখি, দ্যাট ডাজন্ট মিন এনিথিং। কেন এটা কোনো কিছু মিন করে না? এবার সেই উদাহরণটা দিই। 16-17 অর্থ বছরে গত 15 বছরের মধ্যে শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছিল। সেই বছর, এটা আমার নিজের কাজ, এটা সম্ভবত 16-17 অর্থ বছরে সর্বজন কথায় এই কাজটা বের হয়েছিল, সেখান থেকে আমি হিসাবটা দিচ্ছি। ওই বছর যেহেতু সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছিল এবং এটা এ যাবৎকালের সর্বোচ্চ, এটাকে এখন পর্যন্ত বিট করতে পারেনি শিক্ষা খাত, তখন শিক্ষা খাতের এডিপি গুলো বের করে আমি একটা অ্যানালিসিস করার চেষ্টা করি এবং যেটা দেখি হিসাব করে, সেই বছরের শিক্ষা খাতের এডিপিতে দেয়া বরাদ্দের 11.3% ছিল আক্ষরিক অর্থেই প্রকল্প বৃদ্ধিজনিত বরাদ্দ। মানে এটা আলটিমেটলি নতুন কোনো উন্নয়ন হচ্ছে না, আগের প্রকল্পটাকে আপনি নানান রকমের এটা সেটা করে আপনি প্রকল্প ব্যয় বাড়িয়েছেন এবং সেটার ঝোল টানতে হচ্ছে আপনাকে। সেই অর্থ বছরের শিক্ষা এডিপির 84টা প্রকল্পের মধ্যে 39টা প্রকল্প সেই অর্থ বছরের মধ্যেই শেষ হওয়ার কথা ছিল, কিন্তু 39টার মধ্যে 29টাই দেখা গিয়েছিল যে নির্ধারিত সময় আসলে শেষ হওয়ার কোনো সুযোগ নেই। এটা ওই অর্থ বছরে এডিপি বিশ্লেষণ করে দেখা গিয়েছিল। বাকি 20টা প্রকল্পের মধ্যে 8টার ক্ষেত্রে নির্ধারিত সময় কাজ শেষ না হওয়ার জোরালো সম্ভাবনা ছিল।
এবং ইতোমধ্যেই মেয়াদ উত্তীর্ণ প্রকল্প সেখানে ছিল 17টা, যেগুলোর মধ্যে 10টা প্রকল্প এমনকি ওই অর্থ বছরও শেষ হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। সব মিলিয়ে যেটা দেখা গিয়েছিল, ওই অর্থ বছরের শিক্ষা খাতের এডিপিতে দেওয়া বরাদ্দের 48.2% ক্ষেত্রেই সম্ভাবনা ছিল যে টাকাটা আসলে খরচ হবে না। মানে মানুষের সামনে একটা সংখ্যা ছুড়ে দিয়ে একটা জাস্ট এটা তামাশা করা, এবং এইটা যদি হইলে হচ্ছে কাজের মান নেমে যাবে। তাহলে আমরা যেটা বুঝলাম যে বরাদ্দ শিক্ষা খাতে বাড়াইলেই আসলে হবে না, আমার কোয়ালিটি লাগবে, বাজেটের কোয়ালিটি লাগবে, স্বচ্ছতা লাগবে, জবাবদিহিতা লাগবে। আমি এই কথাটা বারবার বলবো, আপনাদের রিপিটেটিভ মনে হইতে পারে, কিন্তু আমি আসলে ইচ্ছা করেই বারবার বলবো। এখন দেখেন একটা জাস্ট উদাহরণ দিই, প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় প্রকল্পের কি হাল, পিইডিপি প্রকল্প। এটা বেশ অনেকগুলা ধাপে ধাপে হচ্ছে, এখন পিইডিপি 4 চলছে। এটা 2025 সালের রিপোর্ট বণিক বার্তার। 33,500 কোটি টাকা ব্যয়ের পরেও পিইডিপি প্রকল্পে 10 বছরে, বেশ কয়েক বছর মিলে নেমে গেছে প্রাথমিক শিক্ষার মান। আপনি 33,500 কোটি টাকা খরচ করেছেন, উন্নয়ন করবেন, আপনি দেখেন যে বাংলা, গণিত, হ্যাঁ বাংলাতে আপনার 3য় শ্রেণীতে আপনার দক্ষতা কমে গেছে, গণিতে কমে গেছে, 5ম শ্রেণীতে গিয়ে গণিতের দক্ষতা কমে গেছে। তাহলে আমার তো এই প্রশ্ন করতেই হবে যে এটা করে লাভটা কি আমার। এখন কেন এই ঘটনাগুলো ঘটলো, এগুলো নিয়ে কেন ডিটেল আলাপটা হইলো না, কারণ ওই যে এডিপির মধ্যে দেওয়া থাকে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন প্রকল্প পিইডিপি 33,000 কোটি টাকা, ওটা দেখে আমি আপনি আসলে কিছু বুঝতাম না। তো যতক্ষণ পর্যন্ত সেইটার প্রজেক্ট প্রপোজালটা উন্মুক্ত না করা হবে, একটা প্রজেক্ট পাস হয়েছে, সরকারি প্রজেক্ট, তো পাবলিকের জানার অধিকার আছে, সেই প্রজেক্ট প্রপোজালটা যতক্ষণ পর্যন্ত উন্মুক্ত না করা হবে পাবলিকের কাছে, ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না। এবং এইটা কি পরিমাণ গোপন রাখা হয়, কয়দিন আগে, আমি এটা নাম বলবো না কার সাথে কথা বলে হয়েছে, আমাদের এক অর্থনীতিবিদ বন্ধু, উনি শ্বেতপত্র প্রণয়ন কমিটির কাজের সাথে জড়িত ছিলেন। ওনারা চেষ্টা করেছিলেন ডিপিপি গুলো, এইবারের অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তারা চাচ্ছে নানান বিষয়ের দুর্নীতির খতিয়ান বের করতে, এই করতে, সেই করতে, তারা মন্ত্রণালয়ের কাছে চেয়েছেন ডিপিপি গুলো আমাদেরকে দেন, আমরা একটু দেখি। মন্ত্রণালয় ডিপিপি গুলো তাদেরকে দেয়নি, এবং শ্বেতপত্র প্রণয়ন কমিটি এটা নিয়ে সিরিয়াস সমস্যায় পড়েছিল। তারা একটা প্রকল্পেরও বিস্তারিত ডকুমেন্ট তারা বিস্তারিত অ্যাক্সেস করতে পারছিলেন না। এবং এটাকে এই পরিমাণ যখন লুকিয়ে রাখা হয়, কেন লুকিয়ে রাখা হয়, কারণ হচ্ছে আমরা যাতে এই প্রশ্নটা করতে না পারি। এই কারণ যদি আমাদের সামনে থাকতো আমরা তখনই তো প্রশ্ন করতে পারতাম, আমরা বুঝতে পারতাম। আপনাদের খেয়াল আছে কিনা যে রূপপুরের বালিশকান্ডের কথা নিশ্চয়ই খেয়াল আছে, সেগুলো অনেক পরে সাংবাদিকরা নানান অনুসন্ধান করে টোরে বের করেছে। এরকম কিন্তু প্রত্যেকটা প্রকল্পের ক্ষেত্রে আমি দেখতে পারি। আমি আমার সাম্প্রতিক উদাহরণ দিতে পারি, আমাদের এলাকায় কয়েকদিন আগে যেটা দেখলাম, কমলাপুর রেল স্টেশনে, আপনার কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে কিন্তু কোনো ঝামেলা ছিল না, নর্মাল সিমেন্টের প্ল্যাটফর্ম। এ যাবৎকালে অন্তত 3বার দেখেছি ভালো প্ল্যাটফর্ম পুরাটাকে ভেঙে নতুন করে আবার প্ল্যাটফর্ম সিমেন্ট দিয়ে করে করা। এটা একটা খুব ক্ষুদ্র উদাহরণ দিলাম। এখন আপনি যদি সত্যি সত্যি মানুষের উন্নয়ন করতে চাইতাম, সরকার যদি চাইতো, সে হয়তো প্রথম প্রশ্নটা করতো এটার দরকারটা কি। যেমন এই যে ফ্লোরটা এখানে আছে, গভর্নমেন্ট এসে বলবে এই ফ্লোর আজকে আছে ভালো, আগামী বছর এটা যথেষ্ট না, এখানে টাইলস লাগবে। আপনাকে দেখাচ্ছে আমি কিন্তু এই ফ্লোরের উন্নয়ন করলাম, আপনাকে দেখাবে যে আমি এখানের এই উন্নয়ন করলাম, সেই উন্নয়ন করলাম, আসলে এটার একটা হয়তো দরকার ছিল না। এখন কখন আমি বুঝতে পারতাম, যখন এই ডিপিপি গুলো আমাদের সামনে উপস্থাপন করতো, উন্মুক্ত থাকতো। সুতরাং এই দাবিটা আমাদের জোরে সোরে তোলা উচিত। আমি এই কথাটা এই বছর এই বছর এবং আরো অনেক আগে থেকে বলে আসছি যে আমাদের আসলে ঘন ঘন দল বেঁধে আসলে তথ্য অধিকার আইনে আসলে আরটিআই করা উচিত বাজেট নিয়ে, যে আমাদেরকে জানতে দেন অমুক প্রকল্পের ডিটেল আমি জানতে চাই, তমুক প্রকল্পের ডিটেল জানতে চাই। যতক্ষণ পর্যন্ত না জানছি কিছু বোঝার উপায় নেই। দেখেন দ্বিতীয় আরেকটা জায়গায় দেখাই, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খাত, এটার আরেকটা বড় প্রকল্প, সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রকল্প, 1 দশকেও কাজ শেষ হয়নি। এখন এটা আর বাড়াচ্ছি না, স্বাস্থ্য খাত দেখেন কি করুণ দশা। তো সেটা আসলে ট্রেন্ড, আপনি যদি মনে করেন যে এই বছর একটু বাড়ছে, আসলে ট্রেন্ড দেখেন, ওই যে একদম শুরুটা দেখেন 9-10 অর্থ বছরে সে 6% উপরে ছিল, এখন পর্যন্ত ওইটাকে সে ব্রেকডাউন করতে পারেনি। সো ট্রেন্ড হচ্ছে আসলে নিচের দিকে। এবং স্বাস্থ্য খাতের যে খবর বের হয়েছে দুর্নীতি অনিয়মে, এটা হচ্ছে স্বাস্থ্য সংস্থার কমিশনের প্রতিবেদন, দুর্নীতি অনিয়মে স্বাস্থ্য খাতের বাজেটের 30% অপচয় হয়। এটা টাকার অঙ্কটার মানে কি, 78,671 কোটি টাকা। এবং এটা একটা পত্রিকা থেকে নেওয়া, জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য যে করোনা মোকাবেলার প্রকল্পের কি হয়েছিল। এই যে প্রকল্পগুলো নেয়, 50টা হাসপাতালে আইসোলেশন ইউনিট বসানোর কথা ছিল, 47টাতে অবকাঠামো হয়েছে, যন্ত্রপাতি বসানো হয় নাই। দেখেন জেলা হাসপাতালে আইসিইউ স্থাপন করার কথা ছিল, 48টাতে হয়েছে, সরঞ্জাম সরবরাহ হয়েছে 13 জেলায়, যা তা আর কি। এবং শেষ পর্যন্ত ধরেন আপনার বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগে এখান থেকে সরে এসেছে। এখন এই যে বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগে এখান থেকে সরে এসেছে, তাতে যদি আপনারা মনে করেন যে আমাদের এই বিভিন্ন এডিপির প্রকল্পগুলো বিশ্বব্যাংক যেগুলোতে থাকে তাতে মনে খুব ভালো
পারফরমেন্স হয়, ব্যাপারটা তা না। এডিবির সবচেয়ে কুখ্যাত প্রকল্পগুলোর মধ্যে একটা বড় অংশের মধ্যে বিশ্বব্যাংক, এডিবি এরা জড়িত ছিল। তাতে কিচ্ছু আসে যায় না। কেন আসে যায় না? তার কারণ এটা আমাদের দেশে তারা পারছে, এটা অন্য দেশে তারা আসলে পারতো না। যেই দেশে স্বচ্ছতা আছে, জবাবদিহিতা আছে, সেই দেশে এই কাণ্ড তারা করতে পারে না। যে দেশে নাই, সেখানে আপনি বিশ্বব্যাংক, IMF যাকেই আনেন, এই কাণ্ডই হবে। এখন ওই যে বাজেটে বললাম না কৃষি খাত, সরকারি কৃষি খাত, সেটা বাদ দিয়ে আমি যদি কৃষি মন্ত্রণালয় শুধু দেখি, দেখেন কত শার্পলি কৃষি মন্ত্রণালয়ের বাজেট গত 15 বছরে কমানো হচ্ছে। এটা দেখেন এই কিভাবে 7%-এর উপরে ছিল, 8%-এর উপরে ছিল, এবং এটা কিভাবে শার্পলি নামছে। আপনি এই যে কৃষি মন্ত্রণালয়ের যে বাজেট, এর মধ্যে আবার একটা বড় অংশ হচ্ছে, বেশিরভাগ অংশ আসলে হচ্ছে কৃষি খাতে দেওয়া ভর্তুকি। তাতে আপনি একটু খুশি হতে পারি, আচ্ছা ভর্তুকি দিচ্ছে, ভালো তো, সরকার কৃষকের উপকার করছে। কিন্তু কৃষি খাতে দেওয়া ভর্তুকি বেশিরভাগ সময় আসলে দেখা যাচ্ছে কৃষকের ঠিক মতন কাজে লাগছে না। কেন লাগছে না? সংক্ষেপে বলতে গেলে এখানে কতগুলো কারণ দেওয়া, আমি এটা পড়তে যাচ্ছি না। আমি অন্য একটা কথা বলতে চাচ্ছি। ধরেন আমাদের এখানে সেচে ভর্তুকি দেয়। সরকারের কাণ্ডগুলো দেখেন, আমি যখন রিখে কাজ করতাম তখনই আমরা একটা পদ্ধতি সম্পর্কে জানতাম, যে শুকনো পদ্ধতিতে ধান চাষ। আমি একটা প্রজেক্টে কাজ করার জন্য এই লোকের সাথে আমার দেখা হয়েছিল। এই লোক খুবই প্রমিনেন্ট লোক, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক। উনি শুকনো পদ্ধতিতে ধান চাষ করে আপনার প্রায় অর্ধেক পানি লাগে ধান চাষ করতে, উনি এই জায়গাতে নিয়ে এসেছেন। মানে সেচের একটা বিশাল সাশ্রয়। সরকার, এটা ওনার কাছ থেকে শোনা ওনার গল্প, সরকার চাইলেই এটা ওনার এটাকে আরো ফ্যাসিলিটেট করে এটা সারা দেশে ছড়াতে পারতেন। সেরকম কোনো উদ্যোগ আজ পর্যন্ত আমরা সরকারের তরফ থেকে দেখি নাই। সো এই যে আপনি একদিকে ভর্তুকি টানছেন, আপনি কিন্তু চাইলে অনেক একটা বড় অংশ আপনি কমিয়ে ফেলতে পারতেন, সেটা সরকার করে নেই। সরকার দ্বিতীয়ত যেটা করে নাই, সেটা হচ্ছে সারের উৎপাদন বাড়ানোর ব্যবস্থা করে নেই। এবং এই যে ভর্তুকিগুলো দেওয়া হচ্ছে, আপনি যে দেখেন কৃষি খাতের এত সব বেশি অংশ ভর্তুকি, এই চাপটা কিন্তু বাজেটে এসে পড়ছে, চাপটা আমার আপনার উপর এসে পড়ছে। কিন্তু আবার এইটা দেখিয়ে আবার IMF বলবে তোমরা অনেক বেশি ভর্তুকি দাও, অতএব এগুলো কমাইতে হবে, এবং ওই নানান রকমের শর্ত টর্ত আমাদেরকে জুড়ে দিবে। একটা আরেকটার সাথে কিভাবে লিঙ্কড, সেটা আপনারা খেয়াল করার চেষ্টা করেন আর কি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দেখেন ট্রেন্ড, এটা নিয়ে আমি বিস্তারিত আলাপেই যাচ্ছি না, জাস্ট ট্রেন্ড দেখাচ্ছি। বন পরিবেশ ট্রেন্ডটা দেখেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় একেই তো 0% বরাদ্দ দেয়, প্রায় 0.5%, 0.05%। সেইটাও আবার আপনি দেখেন ট্রেন্ড আসলে কিন্তু ডাউনওয়ার্ড, ট্রেন্ডটা ডাউনওয়ার্ডই। প্রবাসী কল্যাণের ক্ষেত্রেও তাই। সো মৎস্য প্রাণী সম্পদ তাই। এইটা একটু দেখাইতে চাই। ধরেন সরকারের জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগের প্রতি গত 15 বছরে সরকারের আচরণটা একদম বিমাতা সুলভ ছিল, এবং এম তুলনাটা দেখালাম বিদ্যুৎ বিভাগের সাথে এদের। আপনি ধরেন আমাদের এখানে জাতীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা তৈরি করাটা খুব জরুরি ছিল। আমাদের এখানে এখনো গ্যাস আছে, এবং বাপেক্সকে দিয়ে কূপ খনন করিয়ে এখানে নানান ধরনের কাজ করানো যায়। আমি যদি আমার নিজের গ্যাস থাকে, সেটা আমার অর্থনীতির জন্য নানান কারণে সেটা উপকারী, এবং আমার অনেক জায়গায় আমি খরচ বাঁচায় ফেলতে পারি। সেই জায়গাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যে কাজ করবে, সেই সুযোগটাই তাকে রাখা হয়নি। দেখেন কি অবস্থা, বাজেটের 1% একটু বেশি বরাদ্দ ছিল শুরুর দিকে, সেটা কমতে 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 সেই গুরুত্বটা কোথায় গিয়ে ঠেকেছে। এবং এই অর্থ বছরে এটা অবশ্য একটু বাড়ানো হয়েছে, সেটা একটা ভালো খবর, কিন্তু তাতেও আসলে খুব বেশি লাভ হবে বলে মনে হচ্ছে না। অন্যদিকে বিদ্যুৎ খাতের অবস্থাটা আপনারা দেখেন কি পরিমাণ বেশি। ইন্টারেস্টিং ব্যাপার হলো, বিদ্যুৎ খাতের যা খরচ করা হয়েছে তার একটা বিশাল অংশ আসলে হচ্ছে, অর্ধেকের বেশি আসলে হচ্ছে ক্যাপাসিটি চার্জ। এবং এই ক্যাপাসিটি চার্জ বেসিক্যালি এটার প্রধান ইয়েটা হয়েছিল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো, যেটা একটা দুর্নীতি রাখা ছিল, বসায় বসায় আমরা টাকা দিতে হতো, সেইটাই মূলত দুর্নীতি। এই ক্যাপাসিটি চার্জের মূল ইনসেন্টিভটা এখানে হচ্ছে দুর্নীতি। এটা লুটপাটে গিয়েছে, এটার একটা বেশি অংশ, সিংহভাগ লুটপাটে গিয়েছে বিদ্যুৎ খাতের টোটাল বাজেটের দেখেন অর্ধেকের বেশি। এখন আমি আপনাদেরকে কিছু বাজেটীয় তামাশার সাথে পরিচয় করাবো। তামাশা নাম্বার 1, সামাজিক নিরাপত্তা খাতে আমাদেরকে বরাদ্দ যেটা দেখানো হয়, সেটা হচ্ছে, এটা এই বছরের, এই অর্থ বছরের হিসাব, এই সর্বশেষ বাজেটের দেখানো হচ্ছে এবারের সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ 1,16,731 কোটি টাকা। ওরে বাপরে, বিশাল। ইন্টারেস্টিংলি সামাজিক নিরাপত্তা খাত আসলে কাদের জন্য? যে দুস্থ, যে দরিদ্র, হতদরিদ্র, তাদের জন্যই তো। আপনি সেখানে ঢুকায় রাখছেন কি সরকারি কর্মচারীদের পেনশন, আপনি সেখানে ঢুকায় রাখছেন কৃষি ভর্তুকি, আপনি সেখানে ঢুকায় রাখছেন বিনামূল্যে পাঠ্য বই বিতরণ, আপনি সেখানে ঢুকায় রাখছেন হচ্ছে স্যানিটেশন প্রকল্প, আশ্রয়ন প্রকল্প, শেল্টার সেন্টার। এগুলো তো সামাজিক নিরাপত্তা খাতে ঢুকতে পারে না, হতদরিদ্র কর্মসূচিতে ঢুকতে পারে না। এবং এইগুলা যদি আপনি বাদ দেন এই 1,16,000 কোটি টাকা থেকে, আলটিমেটলি এর অর্ধেকেরও বেশি, এই যে 64,000 কোটি টাকার বেশি চলে যাবে আসলে বাদ পড়ে যাবে। মানে সুতরাং যেইভাবে দেখানো হচ্ছে, এবং এই তামাশাটা কিন্তু বছরের পর বছর করা হচ্ছে, আওয়ামী লীগ আমলেও করতো, এই সরকারও সেখান থেকে বেরোতে পারছে না। সবাই জানে যে এটা একটা তামাশা, কিন্তু চলছে।
সেকেন্ড বাজেটীয় তামাশা দেখাই যে দারিদ্র বিমোচনে কিভাবে দেখানো হয়। দারিদ্র বিমোচনে নাকি আমাদের বাজেটের 56% ব্যয় হবে। আপনি যদি দেখেন প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় দারিদ্র বিমোচন করতে তাদের অর্ধেকের বেশি ব্যয় করে নাকি। তারপরে ধরো নির্বাচন কমিশন, সেও দারিদ্র বিমোচন করে। মানে এটা একটা অ্যাবসার্ড ব্যাপার। এই একই অ্যাবসার্ডিটি মানে আপনি ধরেন জেন্ডার বাজেটের ক্ষেত্রেও দেখবেন, শিশু বাজেটের ক্ষেত্রেও দেখবেন। সেইটা আমি ডিটেইলে আর গেলাম না। গত 15 বছর আমাদেরকে আরেকটা যেটা শুনতে হয়েছে, 1 ঘন্টা মনে হয় শেষ, আমি শেষ করে দিব। যেটা শুনতে হয়েছে যে আমাদের আসলে টাকা নেই, জনগুরুত্বপূর্ণ খাতে কেন বরাদ্দ কমতেছে, আমাদের টাকা নেই। আমাদের যেহেতু টাকা নেই, আমাদের লোন করতে হবে, আমাদের বিশ্বব্যাংকের কাছ থেকে লোন লাগবে, IMF এর কাছ থেকে লোন লাগবে, বিদেশি প্রকল্প লাগবে, বিনিয়োগ লাগবে। কেন আমাদের তো টাকা নেই? আচ্ছা, তাহলে টাকা যে নাই, টাকা আসলে ছিল না, কেন কেন ছিল না, সেইটাই এখানে এই তথ্যগুলা সেটার উত্তর দেবে। 15 বছরে লুটপাটে কত কোটি টাকা গেল, জাস্ট তথ্যগুলা বলি। পরিবহন যোগাযোগ খাতের 8টা মেগা প্রকল্পের ব্যয় $752 কোটি বেড়েছে দুর্নীতির কারণে। টাকার অঙ্কে 90,240 কোটি টাকা। আপনার অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটি তারা দেখিয়েছে যে নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজে 36,000 কোটি টাকা লুটপাট হয়েছে কমিশন দেওয়ার জন্য। এটা লুটপাটের আরও একটা পার্ট ছিল, সেটা আমি এখান থেকে বাদ দিয়েছি। 14 বছরের ক্যাপাসিটি চার্জ একটু আগেই বলেছি, 1,34,000 কোটি টাকার উপরে। অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটি আরেকটা যেটা হিসাব দেখিয়েছে, এডিপি গুলো অ্যানালাইসিস করে, মোটা দাগেই অ্যানালাইসিস করে, যে দুর্নীতির কারণে 1,61,000 কোটি টাকা থেকে 2,80,000 কোটি টাকা পর্যন্ত আপনার লুটপাট হয়েছে। স্বাস্থ্য খাতেরটা আগেই বলেছি। আপনি যদি এইগুলো সব যোগ করেন এবং এটার সাথে আপনি শুরুতে যে তথ্যটা দিয়েছিলাম যে রাজস্ব ফাঁকির কারণে 2,60,000 কোটি টাকার বেশি ব্যয় হয়, হিসাব করে দেখেন আমার টাকার আসলে কোনো শর্টেজ নেই। আমার এখানে টাকার আসলে কোনো শর্টেজ নেই। আমি যদি এই জায়গাগুলোতে এইটা ঠেকাইতে পারতাম, আমি যদি বাজেটের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা বন্ধ করতাম, আমার এখানে টাকার আসলে অভাব ছিল না। কিন্তু আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাইতে চাই। 15 বছরের বাজেটের আরেকটা যেটা কনসার্ন, প্রধান সমস্যা, এই সমস্যা এখনো চলমান, সেটা হচ্ছে বাজেটে টাকা বরাদ্দ করা হয়েছে এবং সেই টাকা বরাদ্দ করে আসলে পরিবেশ ধ্বংস করা হয়েছে। এবং পরিবেশ ধ্বংস করতে 15 বছরে খরচ করা হয়েছে কত? 1,14,837 কোটি টাকা। কেন বলছি? আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস এখন 3-0 থিওরির কথা বলেন, জিরো এমিশন জিরো কার্বন, খুব ভালো। এগুলো হচ্ছে সব কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের পিছনে যে ব্যয়টা করা হয়েছে গত 15 বছরে, এবং এইটা সারা দুনিয়াব্যাপী কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সরে আসা হচ্ছে। এটা হচ্ছে জাস্ট আমি টপ অফ দ্য আইসবার্গ বললাম। আপনি যদি এডিপির প্রকল্পগুলো আরও বিস্তারিত দেখেন, বহু প্রকল্প পাবেন আপনি। হচ্ছে যেমন ধরেন হাতিরঝিল প্রকল্প, হাতিরঝিল না সরি, এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে র্যাম, যেটা নিয়ে পান্থকুচি আন্দোলন হলো, আপনি একটা পুরো পার্ক ধ্বংস করে দিচ্ছেন। পরিবেশ টাকা ব্যয় করে আপনি পার্ক ধ্বংস করছেন, টাকা ব্যয় করে আপনি গাছ কেটে ফেলছেন, টাকা ব্যয় করে আপনি কয়দিন আগে যে আমাদের মেয়র তাপস গত বছর পুরো ধানমন্ডি ন্যাড়া করে দিল, ধানমন্ডির মাঝখানে রোড ডিভাইডার। এই প্রত্যেকটা টাকা আপনাকে বুঝতে হবে, এই টাকাটা আলটিমেটলি আপনাকে যদি সব আপনার কাছে তথ্য থাকতো, আপনি হিসেব করে বলতে পারতেন যে অ্যাকচুয়ালি পরিবেশ ধ্বংস করার জন্য বাজেটে কয় কোটি টাকা খরচ করা হয়েছে। এটার বিপরীতে সে পরিবেশ বাঁচানোর জন্য কোট আনকোট সে খরচ করেছে কতটুকু, ওই নীল অংশটা। এবং পরিবেশ ধ্বংসের সাথে আমি যদি জননিরাপত্তাকে হুমকির মুখে ফেলা, এইটার কথা চিন্তা করি। আপনি দেখেন আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে ইরানের পরমাণু স্থাপনায় ডোনাল্ড ট্রাম্প হামলা করে দিয়েছেন, একটা ইম্পেরিয়ালিস্ট হামলা। যাই হোক, বাংলাদেশের কোনো কারণে যদি এখানে জিওপলিটিক্যাল কোনো ভেজাল হয়, বাংলাদেশে একটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে, কোনো কারণে যদি সেখানে কোনো ধরনের অকারেন্স ঘটে, সেটার দায় কে নেবে? ঢাকা শহর পর্যন্ত এসে আমার তেজস্ক্রিয়তাটা ভোগ করতে হবে, আমরা এফেক্টেড হব। অথচ যাদের কারণে এই প্রকল্পটা হচ্ছে তাদেরকে যাতে আমরা কোনো ধরনের বিচারের কাঠগড়াতেও দাঁড় করতে না পারি, সেই জন্য একটা দায়মুক্তি আইন দিয়ে বসে রাখা হয়েছে। এবং এই দায়মুক্তি আইনের বিধান কিন্তু তুলে দেওয়া হয় নাই। এখন এই রূপপুরের সাথে আপনি যদি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বড় বড় যেগুলো মেগা প্রজেক্ট, এগুলাকে যোগ করেন, গত 15 বছরে আপনি দেখেন 2,54,992 কোটি টাকা আসলে খরচ হবে। মানে টোটাল এই সবকটা প্রকল্প আপনার খরচ হয়। এই টাকাটা কত বেশি? আমার এই বছরের এডিপি হচ্ছে 2,45,000 কোটি টাকা। আমি চাইলে পরে এইখানে অন্য আমার আরও অপশন ছিল, আমার এখানে রিনিউয়েবল ছিল, আমার এখানে গ্যাস ছিল, আমার বিদ্যুৎ উৎপাদনের অন্য অনেক অপশন ছিল, ভায়াবল অপশন ছিল। এবং কোনো অর্থনীতিবিদই আসলে এটাকে, যে সেন্সিবল কোনো অর্থনীতিবিদই এই রকমের একটা উন্মাদতুল্য প্রকল্প একটা এডিপির তুলনায় এটাকে জাস্টিফাইড বলবে না। রূপপুর প্রকল্প যখন নেওয়া হয় তখন আমাদের এডিপি ছিল 1,00,000-1.5 কোটি টাকার মতো। সেইখানে 1,14,000 কোটি টাকার একটা আপনার প্রকল্প আপনি নিয়ে নেবেন, এটা তো হয় না। একটা ব্যালেন্স থাকা দরকার। সেকেন্ড বিষয় হচ্ছে, আপনি রূপপুরের 1,14,000 কোটি টাকা আপনাকে দেখানো হচ্ছে, অ্যাকচুয়ালি এটার কষ্ট আরও বেশি। আপনি যদি রূপপুরের আনুষঙ্গিক প্রকল্পগুলো দেখেন, রূপপুর প্রকল্পকে সাপোর্ট দেওয়ার জন্য যেসব প্রকল্প, এটা 1,27,000 কোটি টাকার বেশি হবে। তো এই সব কিছু মিলিয়ে গত 15 বছর আসলে খরচ হলো কত? অলরেডি এখন পর্যন্ত খরচ করেছে এই প্রকল্পগুলায় 1,95,560 কোটি টাকা।
সো লাস্ট যে কথাটা আমি বলতে চাই, গত 15 বছরের বাজেট আমাদেরকে যেই শিক্ষাটা দিয়েছে, যেটা আমি শুরুতে একটু আগে কিছু টাচ দিয়েছি, যে উন্নয়ন ব্যয় মানেই আসলে উন্নয়ন না। এখানে যে উন্নয়ন ব্যয় বা বাজেটের যেই হিসাবগুলো দেখানো হয়, প্রথম কাজ হচ্ছে এগুলোকে অবিশ্বাস করা, চ্যালেঞ্জ করা, এবং এগুলোকে আপনার শুরুই করতে হবে। আমি আপনার একটা বিন্দু বিসর্গ বিশ্বাস করি না, আমাকে ডকুমেন্ট দেখান, ডিটেইল দেন। কেন বলছি, এইবারের এডিপিতেও আপনি দেখেন 1085টা প্রকল্প আছে, 353টাই মেয়াদ উত্তীর্ণ, 404টা প্রকল্প 25-26 অর্থ বছরের মধ্যে শেষ হওয়ার কথা। তবে প্ল্যানিং কমিশন বলছে এর মধ্যে মাত্র 241টা প্রকল্প আসলে শেষ হবে। ফলাফলটা কি? ফলাফল হচ্ছে প্রকল্প ব্যয় আবারও বাড়বে, এবং প্রকল্প ব্যয় বাড়তে গিয়ে এখানে আবারও দুর্নীতি হবে, এবং এই যে শেষ হইলো না, এটার পিছনেও দুর্নীতি আছে। আমি আমার বাসার সামনের উদাহরণটা দেই, বা আপনারা নিজেদেরকে রিলেট করেন। আমার বাসার সামনের রাস্তা, আমাদের পুরো এলাকার রাস্তা আজকে 3 বছর 4 বছর ধরে ভাঙাচোরা অবস্থা খারাপ। সেই জিনিস আজকে বছরের পর বছর পরে গত মাসে সেটাকে আপনার হচ্ছে ঠিক করার তারা দায়িত্ব নিল, অর্ধেক রাস্তা ঠিক করে তারা চলে গেছে, এখন পর্যন্ত তাদের কোনো খবর নেই। আজকে 1 মাস হয়ে গেছে, এবং এই কাজগুলো করে কি করবে, আগামী অর্থ বছরে এই প্রকল্পে বরাদ্দ আরো বাড়াবে, ব্যয় বাড়াবে। আলটিমেটলি এটা কিন্তু তার গত অর্থ বছরে শেষ করার কথা। কেন এটা করে? কারণ হচ্ছে তার এখানে লুটপাট করতে সুবিধা হয় এই কারণে। এবং এই যে ট্রেন্ডটা আপনার এই সিপিডির হিসাবে, এটা সিপিডি এবারের বাজেট প্রেজেন্টেশনে এটা দেখিয়েছে যে মেয়াদ উত্তীর্ণ প্রকল্পের দৌরাত্ম্য সবচেয়ে বেশি হচ্ছে এই বছরের এডিপিতে পরিবহন, গৃহায়ন, শিক্ষা এবং পরিবেশ খাতে। এখন এইটা কি আগের বছরগুলোতে একই চিত্র ছিল? আমার 2018-19 বছরের একটা কাজ আছে এডিপির উপরে, সেইখানে আমি যেটা দেখছি এটা আগের ওই সময় এই ট্রেন্ডটা একই ছিল। সবচেয়ে বেশি প্রকল্প ব্যয় বৃদ্ধির দৌরাত্ম্য এইসব খাতেই। আপনি দেখেন বিদ্যুৎ, তারপর পরিবহন এবং শিক্ষা, দুর্নীতির আখড়া আসলে এগুলা। এবং এইখানে আপনি দেখেন যে এই কয়টা খাতে ওই 18-19 অর্থ বছরে টোটাল সংশোধিত প্রকল্প সংখ্যা ছিল আপনার 136টা, যেখানে এই প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণে ব্যয় বৃদ্ধি পেয়েছিল 97,185 কোটি টাকা, মানে প্রায় একটা গোটা এডিপির সমান ওই সময়ের। অ্যাবসার্ড এগুলো। এবং ওই অর্থ বছরের আপনি বরাদ্দের মধ্যে প্রকল্প ব্যয় বৃদ্ধিজনিত বরাদ্দ ছিল হচ্ছে 8.9%। তো তার মানে এই যে ট্রেন্ডটা সিপিডি এইবারের যে ট্রেন্ড সিপিডি দেখিয়েছে, সেই একই ট্রেন্ড আগেও ছিল, এবং এটা বছরের পর বছর এটাই হয়ে আসছে। সো 15 বছরের এই বার্ষিক উন্নয়ন কর্মসূচির যেটা মূল আরেকটা যেটা দেখা গেছে, যে সরকারের সবচেয়ে বেশি আগ্রহ হচ্ছে আপনার নির্মাণে, আসলে নির্মাণ, ভূমি অধিগ্রহণ, যন্ত্রপাতি কেনা, এবং এগুলোর সাথে কিন্তু দুর্নীতির একটা যোগসাজশ আছে। সো আমি পুরো আলাপটাকে র্যাপ আপ করি, সামারি করি। তাহলে আমাদের এখন সর্বজন এবং সর্বপ্রাণ বান্ধব গণতান্ত্রিক একটা বাজেটের জন্য আমাদের আসলে এই মুহূর্তে কি করতে হবে? আমি এই আর্গুটা করার চেষ্টা করছি অনেকদিন ধরে। যারাই বলছেন জনগুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ বড়, আমি বলার চেষ্টা করছি বারবার যে সরি, আমি সবার আগে বাজেটের হিসাব চাই, এবং আমাদের সেটা করা উচিত। সবার আগে সকল পরিচালন ব্যয়ের বিস্তারিত আদ্যপান্ত হিসাব। আমরা যেরকম অডিটের হিসাব দেন, অডিট তো সরকার করে, তাহলে আমাদের কাছে এটা ওপেন করুক, আমাদের তো জানার অধিকার আছে, সেটা হিসাব আমাদেরকে দিতে হবে, এই দাবিটা তুলতে হবে। সেকেন্ড হচ্ছে পাস হওয়া প্রজেক্ট প্রপোজাল বা ডিপিপি, এটাকে উন্মুক্ত করতে হবে। এটা হচ্ছে সবার আগে আমাদের এই মুহূর্তে জরুরি। সেকেন্ড হচ্ছে অবিলম্বে আপনার এই জনপ্রশাসন খাতের যে পাগলা ঘোড়া ছুটিয়েছে সরকার, রাজনৈতিক কারণে এখনো ছোটাচ্ছে, সেই পাগলা ঘোড়া থামাইতে হবে। এবং একই সাথে জনশৃঙ্খলা, নিরাপত্তা, প্রতিরক্ষা খাতের বরাদ্দ তাৎপর্যপূর্ণভাবে আসলে ছাড়তে হবে। এই বরাদ্দ যদি ছেটে ফেলে, তাতে আপনার আমার নিরাপত্তার আসলে কোনো ক্ষতি হবে না, বাংলাদেশের সার্বভৌমত্বেরও কোনো ক্ষতি হবে না। ক্ষতি যেটা হবে একটা গোষ্ঠীর রাজনৈতিক স্বার্থের, তাতে আমার আপনার কোনো সমস্যা নেই। তৃতীয় বিষয় হচ্ছে আপনার জনগুরুত্বপূর্ণ খাতে তো বরাদ্দ বাড়াতে হবে, এটা বলার কিছু নাই। জেন্ডার বাজেট, শিশু বাজেটের নামে যে তামাশাটা করা হচ্ছে, এটা আসলে বন্ধ করতে হবে। এই আলাপগুলো আমাদের দিতে হবে। ফিজিবিলিটি স্টাডি ছাড়ার প্রকল্প নেওয়া বন্ধ করতে হবে। এটা কেন আমি বললাম, এটা আমার কথা না। সরকারের যে বাস্তবায়ন, পরিবীক্ষণ, মূল্যায়ন বিভাগ আছে, তারা প্রত্যেক বছর বিভিন্ন প্রকল্পের মূল্যায়ন করে। প্রতি বছর তারা একই কথা বলে, প্রকল্পটা এই কারণে সমস্যা হয়েছে, মূল সমস্যা হচ্ছে ফিজিবিলিটি স্টাডি করা হয় নাই। প্রকল্প নেওয়ার আগেই ফিজিবিলিটি স্টাডি করা উচিত ছিল। আপনি ফিজিবিলিটি স্টাডি ছাড়ার প্রকল্প নিয়ে ফেলবেন, এটা কি মগের মূল্য নাকি? এই তামাশা বছরের পর বছর হচ্ছে, এবারও হচ্ছে। বাজেটের অর্থায়নের যে বৈষম্য, অর্থায়নের যে ব্যবস্থা, কর ব্যবস্থার যে বৈষম্য, এইটাকে বন্ধ করতে হবে। আমাদের এখানে যে রিগ্রেসিভ ট্যাক্স, আমাদের এখানে যে পরোক্ষ কর, সেটাকে আসলে কমায় নিয়ে আসতে হবে, আমাদের প্রত্যক্ষ করটাকে বাড়াইতে হবে। এবং এই যে আমরা এখানে অনেকেই আছি, আমরা রামপালের বিরুদ্ধে আন্দোলন করেছি, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করেছি। এখন বিদ্যুৎ কেন্দ্রগুলো হয়ে গেছে, কিন্তু আমাদের পরিবেশ উপদেষ্টা তিনি নিজেও এই আন্দোলনে ছিলেন, রামপালের আন্দোলনে, কিন্তু এখন তার মুখে আমি আর রামপাল বন্ধের কথা শুনতে পাচ্ছি না। আমি শুনছি নানান রকমের সমস্যা আছে, হ্যান আছে, ত্যান আছে। তো এখন যেহেতু হয়ে গেছে, কিন্তু এইটাকে তো আর ইমিডিয়েটলি বন্ধ করতে পারবে না, কিন্তু এইটার একটা
ফেজ আউট করা একটা প্ল্যান ইমিডিয়েটলি আমাদের লাগবে, যে আগামী এত বছরের মধ্যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো আমরা বন্ধ করব এবং এই প্রক্রিয়ায় করবো, এটার সাবস্টিটিউট হবে এইটা। এই জিনিসটা আমাদেরকে ইমিডিয়েটলি করতে হবে। রূপপুরের ক্ষেত্রেও আমাদের সেই জায়গাতে যেতে হবে। বাংলাদেশের জিওপলিটিক্যাল যে সিচুয়েশন আসতে যাচ্ছে সামনে, তাতে রূপপুর আমার জন্য একটা বিশাল থ্রেট হবে। লাস্ট যে কথাটা বলতে চাই, যে আমরা যারা বাজেট নিয়ে সমালোচনা করি তাদের এই যে কথায় কথায় আমরা গরিব মারা বাজেট, গণবিরোধী বাজেট, এই গড় কথাবার্তাগুলো বলি, এগুলো আসলে বলা বাদ দিয়ে আমাদের এই মুহূর্তে একটা রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে হবে বাজেটের স্বচ্ছতা এবং জবাবদিহিতার জন্য। তো এই ছিল আমার কথা। আপাতত আপনাদেরকে ধন্যবাদ। ময়নাতদন্ত আসলে শেষ হয়নি, সেটা চলমান, বাকিটা আবার হইলে আমি আপনাদের সামনে আবার শেয়ার করবো। ধন্যবাদ। আপনাদের কারো কি প্রশ্ন আছে? আমরা তো আসলে ময়নাতদন্ত দেখলাম, ময়নাতদন্ত শুনলাম। আর আপনাদের কারো প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন নিব। যারা বিজনেস রিপোর্টিং করে তারা কজন আছেন একটু জানতে চাচ্ছি। সাংবাদিকরা মনে খুব একটা আসেন না, বিজনেস রিপোর্টিং এর কেউ নেই। সেটাই আমার প্রশ্ন, যে এরকম একটা জিনিস হচ্ছে, যারা এটা নিয়ে রিপোর্টিং নিয়মিত করে, যাদের করার কথা, তারা এটা জানার ব্যাপারে কতটা আগ্রহী? আমি গণতান্ত্রিক অধিকার কমিটি এর মধ্যে 2টা বাজেট নিয়ে কাজ করলো, মানে আলোচনা ছিল, ওখানে আমি ছিলাম। তাদের আগ্রহ যে নাই সেটা বলা যায় না, আগ্রহ আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে কি, যেটা দেখেছি ভাইয়া, সেটা হলো যে মানে একটা প্রবণতা আছে, ধরেন একটা গবেষণা প্রতিষ্ঠান একটা রিপোর্ট দিল, রিপোর্টটা পুরোপুরি না পড়ার, মানে ধরেন সবাই একটা প্রেস রিলিজ চায়, একটা এক পাতার ডকুমেন্ট যায়, যেটা দেখে চট করে একটা রিপোর্ট করা যায়, কিন্তু সেইটা একটা প্রবণতা আছে আমাদের অর্থনীতি বিষয়ক রিপোর্টারদের মধ্যে, যে জিনিসটা ডিটেইল না পড়ার। তবে এর ব্যতিক্রম অনেকেই আছেন যারা কিনা আসলেই ধরেন মানে জানেন, বেশ ভালো জানেন এবং খোঁজখবর রাখেন এবং ভুলে ধরিয়ে দেন এই সমস্ত ক্ষেত্রে। বাজেট নিয়ে একটা খুব গতানুগতিক ধারণা আছে সর্বস্তরে এবং প্রজন্ম থেকে প্রজন্ম, যে বাজেট আসলে মানুষ বুঝে না, সাধারণ মানুষ বুঝতে পারে না। কিন্তু আমার মনে হয় আজকে মাহতাবউদ্দিন আহমেদের এই আলোচনাটা শুনে আমাদের সেই ধ্যান ধারণাটা কিছুটা ভেঙে যাওয়া জরুরি, যে উনি খুব সহজভাবে আমাদের কাছে উত্থাপন করেছেন এবং আমাদের দেশের মানুষকে তিনি যেটা বলছেন সব কিছুকে প্রকাশ্যে আনতে হবে, তাই না, আমাদের সকল ব্যয়। তো সেই জায়গাটা আসলে আমার মনে হয় এই জায়গাটা নিয়ে আমাদের সবারই আলোচনা করা উচিত। বাজেট নিয়ে আমাদের আগ্রহ থাকতে হবে। বাজেট নিয়ে যদি আমরা আগ্রহ প্রকাশ না করি, তাহলে সেই লুটপাটের বাজেট, সেই যে জায়গাগুলো তিনি দেখালেন যে কোথায় কোথায় ফাঁকি দেওয়া হচ্ছে, কোথায় কোথায় জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে, সেই বিষয়গুলো থেকে যাবে। তো ধন্যবাদ সবাইকে। আমাদের বাইরে, জি প্লিজ একটু নাম আর পরিচয়টা দিয়ে প্রশ্ন করবেন। বাজেট নিয়ে এত চমৎকারভাবে সহজ করে উপস্থাপন করা যায়, এটা মানে আমি প্রত্যক্ষ করলাম। আপনাকে ধন্যবাদ। আমি ইমরান, আমি একজন উদ্যোক্তা এবং স্বেচ্ছাসেবী। তো আরটিআই নিয়ে আমি বেশ ৬-৭ বছর আমি খুলনাতে বড় হয়েছি, ওখানে কাজ করেছি। তো আরটিআইয়ের সাথে যে বাজেটের সম্পর্কটা আপনি মাঝে একবার ক্লু দিয়েছেন, কিন্তু আমার মনে হয় যে এখানে জনসাধারণ হিসেবে সবার সম্পৃক্ত হওয়ার অনেক বড় সুযোগ আছে। তো ওই জায়গাটা আপনি আসলে কিভাবে দেখছেন? কারণ আমার মনে হয় না যে সরকার এইখানে পৃষ্ঠপোষকতা করবে যে তোমরা আসো চ্যালেঞ্জ করো, কিন্তু আমরা এই জায়গায় চ্যালেঞ্জ করার একটা বড় সুযোগ মানে দেখতে পাচ্ছি আপনি যেভাবে লিঙ্কগুলা করছিলেন। তো এটা যদি আরেকটু স্পেসিফাই করেন, যাতে করে যারা এখানে সুশীল সমাজের প্রতিনিধি আছেন আমরা আরো বড় করে ভাবতে পারি যে আমাদের নিজস্ব জায়গা থেকে আরটিআই একটা উইপেন হিসেবে কাজ করবে। আমি মনিরুজ্জামান মাসুম, আমি অনুবাদক হিসেবে কাজ করি। আসলে বর্তমানে আমি পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে পরিসংখ্যান ব্যুরোতে কাজ করতেছি। তো সেখানে আমরা অনেক কিছুই এখন যেগুলো ভেতর থেকে দেখছি, সেটাতে দেখা যাচ্ছে যে আমাদের পরিসংখ্যানে অনেক শূন্যতা শূন্যতা না, এটাগুলো ব্ল্যাক হোল বলা যায়। অনেক কিছুই আছে। তো আপনার এখানে ইয়েতে যদি পরিকল্পনা মন্ত্রণালয় এবং পরিসংখ্যান ব্যুরোর কার্যক্রম নিয়ে আরো কিছু যোগ করতেন তাহলে ভালো হতো। আর আপনি টেলিকমিউনিকেশনের যে ইয়েগুলো আছে, ব্যবসায়ীরা আছে, তারা কোন ধরনের প্রতারণা করছে এবং কর ফাঁকি দিচ্ছে, সে ব্যাপারটাও এখানে আসা উচিত ছিল বলে একটু মনে করি। সামনের বার একটু দেখবেন। ধন্যবাদ। জি মাসুম ভাই, আমি আপনার সাথে একমত, সেটা আসলে তো আরো অবশ্যই ভালো হতো। একটা বিষয় ছিল, কলেবরের একটা ব্যাপার ছিল, সব বিষয়ে আলাপ তুলতে চাইনি, কিন্তু অবশ্যই আসলে সেটা ভালো হতো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আরটিআই এর ব্যাপারে, যেটা আসলে আমাদের আরটিআই করলেই যে আপনাকে উত্তর দেবে সবসময় তা না। আরটিআই করার কিছু ফরম্যাটও আছে, বাজেটের ক্ষেত্রে করার সুনির্দিষ্ট আলাদা ফরম্যাট থাকতে পারে। সেই ক্ষেত্রে এটা আপনি খোঁজ নিতে হবে কিছু জিনিস, এবং যারা করেছেন ইতিপূর্বে তারা আপনাকে এই ব্যাপারে সাহায্যটা করতে পারবেন। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আরটিআই করলেই আপনি যে সব ক্ষেত্রে উত্তর পাবেন, এটা কিন্তু নিশ্চয়তা নেই। কিন্তু আমি কেন আরটিআই কথাটা বললাম, যে ধরেন আমরা তখন এই কথাটা বলতে পারবো যে আমি অমুক জিনিসের আরটিআই করেছিলাম, অমুক প্রকল্পের বিস্তারিত চেয়েছিলাম, আমাকে দেওয়া হয়নি।
আমি সেটা নিয়ে তখন একটা, এবং আমার কাছে যেটা মনে হয় এই মুহূর্তে একটা বাজেট নিয়ে একটা রাজনৈতিক আন্দোলনই দরকার আসলে, এবং খুব সিরিয়াস আন্দোলন দরকার। কারণ আমি যদি বাজেটকে চেক না দিই, আমি যদি বাজেটে সরকারকে প্রশ্নের মুখে না ফেলি, এটার ইম্প্যাক্ট আমাদের উপর কিভাবে পড়ে সেটা তো আওয়ামী লীগ সরকার আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে। সুতরাং সেই ভুল থেকে তো আমাদেরকে শিক্ষা নিতে হবে, এবং এটা এখন খুব ভালো সময় এটা করার জন্য আর কি। সেই জন্য আমি বারবার করে এটার কথা বলছি আর কি। ধন্যবাদ। আমার নাম আব্দুল্লাহ আল মুহিত। আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। আর আপনি যেগুলি দেখালেন মানে এগুলি ইনভেস্টিগেশন করার জন্য কিন্তু একটা র‍্যাংক আছে অম্বুডসম্যান এবং এগুলি কিন্তু আপনার বিজ্ঞাপন দিতে হয় যে অম্বুডসম্যান নিয়োগের ব্যাপারে। কিন্তু দেখেন যে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আজকে ২০২৫ সাল। বাংলাদেশে কিন্তু মানে অনেক চাকরির কিন্তু নিয়োগের বিজ্ঞাপন হয়, কিন্তু অম্বুডসম্যান নিয়োগের কিন্তু কোনো বিজ্ঞাপন হয় না। আর বাজেটটা কিন্তু জানুয়ারি মাসে করতে হয়। আমাদের এখানে কিন্তু এটা জুন মাস হয়ে যাচ্ছে সবসময়। হ্যাঁ, আপনার এইটা নিয়ে এই যে বাজেটের যে আপনার অর্থ বছর, এইটা হুম, নিয়ে হুম। ধরেন একটা সমালোচনা অনেকদিন ধরেই আছে, এবং এইটা নিয়ে খুব জোরে সোরে আলাপ আমি অধ্যাপক আনু মোহাম্মদের কাছ থেকে শুনেছি। যুক্তিটা হচ্ছে এইটা যে এই যে অর্থ বছর যেটা আমাদের এখানে বছরের মাঝখান দিয়ে যেটা করা হয়, এটার সমস্যা হইলে হয় কি যে আপনি যখন বর্ষাকাল শুরু হয় তখন আপনার উন্নয়ন প্রকল্পগুলো শুরু হয় এবং আলটিমেটলি প্রকল্পের কাজের মান নামে, এবং সারা দুনিয়াতে এখন এই অর্থ বছর ক্যালেন্ডার ইয়ারের কাছাকাছি হয় ফেব্রুয়ারিতে নিয়ে যাওয়া হয়েছে। এরকম একটা প্রস্তাবও ছিল যে বাংলাদেশের ক্ষেত্রে ঠিক আছে এটা পয়লা বৈশাখে থেকে শুরু হতে পারে বাংলা অর্থ বছরের সাথে, কিন্তু সেটা কেন করা হয় না এটা একটা রহস্য। এটা বারবার করে অনেক জায়গা থেকে কিন্তু বলা হয়েছে আপনাকে যে এই অর্থ বছরটা চেঞ্জ করা উচিত। এই যে বছরের মাঝখান থেকে যে অর্থ বছর হ্যাঁ, যেগুলো এটা ভুল করেছে, আসলে। এটা কিন্তু বারবার করে নানান জায়গা থেকে আলাপটা উঠানো হচ্ছে আর কি, যে এই অর্থ বছর চেঞ্জ করা যেতে পারে। এখন সরকার সেটা করছেন না আর কি, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, ombudsman-এর যে কাজটা সেটা হচ্ছে যে comprehensive mandate to investigate। খেয়াল করে দেখেন যে comprehensive mandate to investigate। কিন্তু আমাদের মানে কখনোই কিন্তু ombudsman নিয়োগের ব্যাপারে কখনো কোনো আসলে সরকার থেকে কোনো সার্কুলেশন হয় না। এটা ইচ্ছাকৃতভাবেই তারা করে না আসলে। এটা নিয়ে আমি বলতে পারবো না, এটা আমি আপনার কাছ থেকে শুনলাম, জানলাম আর কি। এটা সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা এতটা সময় আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ।